আমি প্রথম বাঙালি এনএসজির জিডি অফিসার ফ্রম হিউম্যান বিং টু কমান্ডো। আচ্ছা, তার মানে বলা হচ্ছে যে কমান্ডো মানুষ নয়। সো যেখানে আপনার ইন্ডিয়ান আর্মি বা প্যারামিলিটারি ফোর্সের অ্যাডভান্সের শেষ হচ্ছে জায়গা রাস্তা, সেখান থেকে এনএসজির বেসিকের যাত্রা শুরু হচ্ছে। সাধারণ মানুষকে ওখানে নিয়ে গেলে 3 দিনের মধ্যে সে মারা যাবে। জাতীয় পতাকায় কভার করে আমার পরিবারের কাছে যাবে, আমাদের পুরো বংশ পরম্পরার এর থেকে বড় সৌভাগ্য হয় না। আমি সেটা অত্যন্ত দুর্ভাগ্য আমার যে আমি এখনো বেঁচে আছি, আমি সেই সুযোগ পাইনি। তো শহীদদের নিয়ে কান্নাকাটি করার কি আছে? ও তো গর্ব। মৃত্যুর জন্য আমরা সবসময় বিশ্বাস করি যে বুলেটে যদি আমার নাম থাকে কেউ বাঁচাতে পারবে না, আর বুলেটে যদি আমার নাম না থাকে আমার কেউ মারতে পারবে না। ওই জন্য মৃত্যু ভয়টা আমাদের নেই। কোনো বড় এমপি, মিনিস্টার, এমএলএ একটা নাম বলতে পারবেন যার ছেলে বা মেয়ে তারা আর্মিতে গেছে বা এনএসজিতে গেছে বা রতে গেছে? একটা নাম বলুন তো। আমি যত এনকাউন্টার করেছি প্রতি কটা ডেড বডির সামনে জুতো খুলে তার পায়ে হাত দিয়ে ডেড বডিকে প্রণাম করে আমি বলেছি আমার ক্ষমা করে দিও, নাথিং পার্সোনাল। যদি আমাদের দেশের মানুষকে এসে কেউ তোমরা মারবে বা ক্ষতি করবে, যেটা হিন্দিতে বলা হয় ঘর মে ঘুষকে মারবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। দীর্ঘদিন তিনি রয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। এই পডকাস্টে তার কর্মজীবনের নানান রোমহর্ষক অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় সুরক্ষা নিয়েও আলোচনা হয়েছে। এমন এমন তথ্য উঠে এসেছে এই পডকাস্টে যা শুনলে চমকে উঠবেন আপনিও। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? বেটার দ্যান দ্য বেস্ট আমার সব সময় আমার ট্যাগলাইন। আমি সব সময় ভালো আছি, বেঁচে আছি এই মুহূর্তে, এর থেকে ভালো আর কিছু হয় না। একেবারে, এটা আমাদের সবার মনে রাখা উচিত। আমি সব সময় ভালো, নো কমপ্লেন। দাদা, কমান্ডোদের সবাই ভয় পায়, কমান্ডো ওয়ার্ডটা শুনলেই মানুষ ভয় পায়, কিন্তু আপনার সাথে এতক্ষণ কথা হচ্ছে, এত কমফর্টেবলি কথা বলছি, মানে উপরটা একদম এরকম কিন্তু ভেতরটা কি একটু আলাদা আমাদের থেকে? না, এটা সম্পূর্ণ আলাদা। আপনি দেখুন, কমান্ডো শব্দটা এটা কিন্তু আফ্রিকা থেকে আসা। যখন বুয়ার ওয়ার হয়েছিল 19th সেঞ্চুরিতে, তখন এই কি মান্ডো, একটা জুলু ওয়ার থেকে কমান্ডোটা আসে ইংরেজিতে। কি মান্ডো হচ্ছে দোজ হু ক্যান ডু এনিথিং, হু ক্যান অ্যাচিভ এনিথিং স্যাক্রিফাইসিং দেয়ার লাইফ। প্রাণের বিনিময়ে যে কিছু জিনিস অ্যাচিভ করা যায়। আর সেটা যার মাইন্ডসেট হবে তার মনটা তো একটু ডিফারেন্ট হবে। কিন্তু এই যে ভয়ের কথাটা বললেন, আপনি কেন ভয় পাবেন? বা আপনাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আপনাদের জন্য আপনাদের ট্যাক্সের টাকায় আমার জীবন চলেছে বা আমাদের জীবন চলে। যারা আমাকে তাদের কষ্টার্জিত পয়সায় ট্যাক্স দিয়ে, করদাতাদের পয়সায় আমার ঘর চলছে, অ্যান্ড ইটস পার্ট অফ মাই জব। আমি আপনাকে কেন ভয় দেখাবো? যাদের ভয় দেখানোর বা যাদের ভয় পাওয়ার তারা ভয় পায়, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ভয় পাবেন না বা সাধারণ মানুষ ভয় পাবেন না। আর আমি মানুষটা তো এরকমই, বেশ মজাদার মানুষ। হ্যাঁ, মানে নর্মাল মানুষ, সাধারণ মানুষ। আমি হাসতেও জানি, কাঁদতেও জানি, হাসাতেও জানি, কাঁদাতেও জানি। কিন্তু যখন ইউনিফর্মটা পরে ফেলি বা যখন হাতে অস্ত্রটা চলে আসে বা যখন সেরকম সিচুয়েশন আসে, তখন একদম ডিফারেন্ট মানুষ, তখন সবটা বদলে যায়। হ্যাঁ, আপনি দেখবেন যে শীত ঘুমে থাকা বা নর্মাল যখন যাচ্ছে কোনো কিং কোবরা, আপনি একটু চেষ্টা করুন ওকে ডিস্টার্ব করার। ওই যে ট্রান্সফরমেশনটা আমাদের মধ্যে আসে, তখন বোঝা যায় যে কি সেটা ব্যক্তি জীবনে। এমনি আমরা সাথে পাচে যাই না, কিন্তু ব্যক্তি জীবনেও যদি কেউ সমস্যা তৈরি করার চেষ্টা করে, তখন তো একটা অ্যাটলিস্ট শ্রীরামকৃষ্ণদেবের কথায়, মানে না কাটলেও ফোঁস তো করবো, সেই ফোঁসটাই এনাফ। বাট সেটা সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য যারা রাস্তা আটকাবে আর কি। কল্যাণীর ছেলে এনএসজির শীর্ষ পদে, রতে, জার্নিটা দেখুন, এটা খুব স্বাভাবিক জার্নি। তবে এটা ঠিক, কল্যাণীর থেকে এনএসজি, আমি ইউএন পিস কিপিংয়ে ছিলাম, আমি ইন্টারপোলে ছিলাম। এই জার্নিটা কিন্তু 36 বছর 30 বছরের জার্নি।
সো 30 বছরের জার্নি এমন নয় যে আমি ভারতবর্ষের একমাত্র মানুষ বা পৃথিবীর একমাত্র মানুষ, এরকম জার্নি প্রচুর করেছে। হ্যাঁ, একটা জিনিস আমি খুব গর্ব করে বলি, আমি প্রথম বাঙালি এনএসজির জিডি অফিসার, যারা জিডি জেনারেল ডিউটি, যারা টেকনিক্যাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এরম না, বা টেলিকমিউনিকেশন ছিল না, যারা স্ট্রাইক ফোর্সে, আমি বাঙালি প্রথম জিডি অফিসার এনএসজিতে। এবং এটা ঘটনা বলতে অসুবিধা নেই যে একই সঙ্গে এনএসজি এবং প্রায় 18 বছর করা, এটা একটু রেয়ার কম্বিনেশন। একসঙ্গে দুটো পরপর দুটো মিলিয়ে 18 বছর এনএসজি এবং এটা কিন্তু রেয়ার, নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। এই জার্নিটা আমি একটু জানতে চাইবো একটু ডিটেলে। না দেখুন, জার্নি মানে কি, আমি যখন এটা খুব মানে মজার ব্যাপার, আমি কল্যাণীর ছেলে। 1975 সালে, তখন ওই জরুরি অবস্থা, নকশাল পিরিয়ড, বাংলাদেশ এসব নিয়ে তখন খুবই ডিস্টার্ব, এবং কল্যাণী খুবই ছোট শহর। আমার মামার বাড়ি উড়িষ্যায়। আমার ছোট মামার এক বন্ধু, উনি বেঙ্গল ক্যাডারের আইপিএস ছিলেন এবং আমাদের বাড়িতে আসেন। উনি জাস্ট এসপি নদিয়া হয়ে এসেছিলেন ওই পিরিয়ডটাতে। উনি আমাদের বাড়িতে আসেন, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি। এবং ওনাকে যখন আমি ইউনিফর্মে, উনি লাল লাইট লাগানো, তখন তো জিপ হতো 1975-76-এ, উনি যখন আসলেন এবং ওই গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালো, সঙ্গে আরও কমান্ডো সিকিউরিটি, কারণ তখন ওইরকম সিচুয়েশন, নকশাল পিরিয়ড। এবং উনি বাড়িতে যে ঢুকছেন আমাদের বাড়িতে ইউনিফর্ম পরে, দেখতেও অত্যন্ত সুপুরুষ ছিলেন, 6 ফিটের ওপর লম্বা। ওই ভদ্রলোককে দেখে, ক্লাস 5-6-এ পড়তাম, আমি ওই মুহূর্তে ডিসাইড করলাম যে আমার জীবনে যদি আমার শরীরে কিছু আসে, তাহলে আমি ইউনিফর্মটা পরবো, এবং লাল আলো লাগানো আমার গাড়ি দরকার। ভদ্রলোক 2 বছর ছিলেন ওখানে পোস্টেড, আমি 6, 7, 8 এইরকম। তারপর উনি চলে গেলেন এবং ওনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার মামার বাড়ি কটক থেকে ভুবনেশ্বর চলে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে দীর্ঘ কয়েক দশক, 4 দশক প্রায়, 2018 আমি মুম্বাইতে, ওনার সঙ্গে যোগাযোগ নেই, উনি কোথায় জানি না। 2018-তে আমার হঠাৎ করে আমার কাছে রিকোয়েস্ট আসলো রাজ্যসভা টিভি থেকে, এই মুম্বাই হামলা 26/11 10 বছর পূর্তি উপলক্ষে ওরা একটা ব্রডকাস্ট করবে, একটা প্রোগ্রাম। আমি যেহেতু মুম্বাইতে, আমাকে ওরা অনলাইন নেবে, স্কাইপে। এবং কারা কারা আছে বলেন, একজন এক্স ইউনিয়ন হোম সেক্রেটারি, একজন আর্মির এক্স রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল, এবং বিএসএফের অ্যাডিশনাল ডিজি। কোথায় এরা এত সিনিয়র? আর আমি একটা বাচ্চা ছেলে, মানে বাচ্চা তো নই, বাট আই রিটায়ার্ড অ্যাজ এ ডেপুটি কমান্ড্যান্ট। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আর কোথায় হোম সেক্রেটারি, ইউনিয়ন হোম সেক্রেটারি, লেফটেন্যান্ট জেনারেল, অ্যাডিশনাল ডিজি। তো বললেন যে না না না, আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার নামটাই রেকমেন্ডেশন পেয়েছি এনএসজি, এবং আপনি মুম্বাইতে যান, আমরা আপনাকেই নেব। মজার ব্যাপার হলো, যখন ইন্টারভিউ হচ্ছে, যেহেতু আমি স্কাইপে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, লোকের যে কথা টথা শুনছি এটসেট্রা, প্রত্যেকের নামও শুনলাম, ওরাও বলছে এরকম হোয়াট এভার। এবং 26 নভেম্বর সেটা টেলিকাস্ট হলো। আমাকে বলে দেওয়া ছিল সব টেলিকাস্ট হবে সন্ধ্যাবেলায়। আমি 26 নভেম্বর যথারীতি টিভি চালিয়ে বসেছি দেখব বলে। এবং টিভিটা শুরু হওয়া মাত্র এই প্রোগ্রাম যখন ইন্ট্রোডাকশান করছেন, এবং মুম্বাই থেকে দীপাঞ্জন চক্রবর্তী, হোয়াট এভার, আমি চিৎকার করে উঠেছি। আমার ওয়াইফকে ডেকেছি, রূপাক্ষীকে, কেন ও জানে এই ঘটনাটা। ও এসেছে, কী হয়েছে? এবং ওই যে ভদ্রলোক প্যানেলে রয়েছেন, বিএসএফের অ্যাডিশনাল ডিজি, ইনি সেই ব্যক্তি যে 4 দশক আগে এসপি নদিয়া ছিলেন, এবং ওকে দেখে আমি ইউনিফর্ম এসেছি। 4 দশক পরে উনি আর আমি একই প্যানেলে, ন্যাশনাল প্যানেলে। বিএসএফের রিটায়ার্ড অ্যাডিশনাল ডিজি প্রকাশ মিশ্র, পিসি মিশ্র, প্রভাষ চন্দ্র মিশ্র। সো এইটা হচ্ছে জার্নি। এবং তারপর ওনার ফোন নাম্বার নেই, উনি বম্বে এসেছিলেন, আমি দেখা করতে যাই, এবং ভদ্রলোক আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদেছিলেন যে আমি এটা বিশ্বাস করতে পারছি না যে ক্লাস 4-5, ইউ আর আ লিটল কিড, 4-5-এর ছেলে, সে সারা জীবন। এটা হচ্ছে আমার মনে হয় একলব্য আর দ্রোণাচার্য। আমি ওনাকে দেখিনি ওই তারপর 76 সালের পর দেখিনি, কিন্তু মনের মধ্যে ওনার ছবিটা ছিল, যে ওই ইউনিফর্ম পরা ছবিটা, ওই লাল আলো লাগানো গাড়ি থেকে নামা, ওই হেঁটে আসা। এবং উনি যতক্ষণ আমাদের বাড়িতে থাকতেন, অত ছোটোবেলায় ওনার গানটা সবসময়, পিস্তলটা আমার হাতে ধরিয়ে দিতেন, ম্যাগাজিনটা বার করে নিয়ে। মা বকাবকি করতেন, আর উনি মাকে বলতেন যে দিদি
তোমার ছেলের হাতে না আমি একটা পিস্তল দেইনি, তোমার ছেলের মনের মধ্যে আমি একটা স্বপ্নের বীজ বুনে দিচ্ছি। আর উনি এটা ভাবতেই পারেননি যে 40 বছর পরে সত্যি একটা সত্যি হবে ন্যাশনাল সেটা। লেভেল সেমিনারে ওনার সঙ্গে রয়েছি। মানে ঠিক আছে, ঈশ্বরের ইচ্ছা, হোয়াট এভার মেহনত, কিন্তু ওই একটা যোগ্যতা তো পেয়েছি। ইউনিয়ন হোম সেক্রেটারি, লেফটেন্যান্ট জেনারেল এবং অ্যাডিশনাল ডিজি বিএসএফ এর সঙ্গে আমি সেমিনারে বসছি। ক্লাস 6-এ পড়তাম, 5-এ পড়তাম, স্বপ্ন। এইটা ছিল জার্নি। এর ভেতরে যে টোটাল যে জার্নিটা, সেটা তো ঘাম, রক্ত, কান্না, অনেক কিছু রয়েছে। কমান্ডো ট্রেনিং, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মানে অনেক কিউরিওসিটি সব মানুষের মধ্যে, কারণ আমরা মুভিতে দেখেছি। রিয়েল লাইফে কি হয়? দেখুন, আমি 6খানা কমান্ডো কোর্স করেছি, উইচ ইজ আ ভেরি রেয়ার কেস। আমি আমার যে প্যারেন্ট ডিপার্টমেন্ট আইটিবিপি অ্যান্টি টেরোরিস্ট কমান্ডো কোর্স হয় মসুরিতে, সেটা করেছি। আমি বেলগাঁও, যেটা প্রহার সিনেমাটা হয়েছিল নানা পাটেকর, এবং নানা পাটেকরের সঙ্গে আমার বন্ধুত্ব এই 91-90 সালে, তখন আমি বেলগাঁওতে কোর্স করতে গেছি, ও 2 বছর ওখানে ছিল। খুব কম লোক জানেন নানা পাটেকর কিন্তু ইন্ডিয়ান আর্মির অনারারি ক্যাপ্টেন। ওই ক্যাপ্টেন ছিল এবং সম্ভবত পরেও মেজর র্যাঙ্কেও গেছিল। এবং নানা কিন্তু কার্গিল ওয়ারের সময় প্রায় 60 দিন 2 মাস বর্ডারে ওইখানে কার্গিলে ছিল আর্মি জওয়ানদের সঙ্গে। সো ওই বেলগাঁও কমান্ডো করেছি। মিজোরামে একটা ওয়ারেন্টি বলে জায়গা আছে, যেখানে জঙ্গল ওয়ারফেয়ার অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি কোর্স হয়, ভেরি টাফ এই কোর্সগুলো করেছি। কিন্তু আমার মনে হয় যে টাফেস্ট কোর্স হচ্ছে এনএসজি। কারণ এটা যদি ফুটবলের ভাষায় বলি, ফুটবলে যে নকআউট টুর্নামেন্ট যারা হয়, যারা ফুটবল দেখেন, তারা জানেন যে নকআউট টুর্নামেন্ট কিন্তু খুব বেশি হলে 15 দিন ধরে চলে। একটা সময়, আমি এখনকার কথা তো বলতে পারবো না কারণ এখন সেই বাংলায় নেই, আমাদের কিশোর বয়সের যে বাংলা ফুটবল, সুরজিৎ সেনগুপ্ত, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, ওই সময়ের যে ফুটবল 70 দশক, কৃষাণু দে, ওরা তো পরে, তাও ওই যে কলকাতার ফুটবল লিগটাকে বলা হতো সবথেকে বিপজ্জনক এবং সবথেকে কঠিন, কারণ ওটা দীর্ঘ 1.5 মাস ধরে হতো। ওই কলকাতার ময়দানের পচা পাক, বৃষ্টি, তার মধ্যে নিজের পারফরমেন্স, নিজের চোট আঘাত থেকে বাঁচিয়ে রাখা, এইগুলো। যার জন্য এনএসজির কোর্সটা যেহেতু আমাদের 3টে ফেজে হয়। প্রথম ফেজে হয় এটা 12 উইকস, 12 সপ্তাহ, সেটা বেসিক। তারপর যদি আপনি বেসিকের পর বেঁচে থাকেন, বেঁচে থাকেন, হ্যাঁ, কোর্সে আগে সময় তো মারাও যেত, আমাদের বন্ড লিখে দিতে হয়। এবং তারপর আপনি যাবেন আমাদের অ্যাডভান্সটা প্রায় 9 মাস। অ্যাডভান্সে যদি আপনি বেঁচে থাকেন এবং নেক্সট লেভেলে যাওয়ার মতো ক্ষমতা, তখন আমাদের ফ্যান্টম, যেটা ছোটোবেলায় পড়েছেন অরণ্যদেব, বেসিক্যালি তাই, যে আমাদের ওই ফ্যান্টম কোর্সটা করা, ওটা অত ডিউরেশন না। সো এই যে 1.5-2 বছরের যে ট্রেনিং, সমস্যা হচ্ছে যে এক তো আপনাকে সুস্থ থাকতে হবে, দ্বিতীয় যেটা, আপনাকে প্রত্যেক সপ্তাহে আপনার পারফরমেন্স আগিয়ে নিয়ে যেতে হবে। সো আপনাকে আপনার পারফরমেন্সটাকে কন্ট্রোলে রাখতে হবে। ইউ নিড টু নো কে আপনার যে এনার্জি, আপনার যে স্ট্রেংথ, আপনার মেন্টাল স্ট্রেংথ, আপনাকে কিন্তু আজকে যা আছে, আপনাকে 1.5 বছর ধরে এটাকে মেনটেন করতে হবে। এবং প্রথম সপ্তাহে যদি আপনি সব দিয়ে দেন, বার্ন আউট করে দেন, তারপর 29th উইকে গিয়ে আপনি কী করবেন? কারণ আপনাকে তো ওটা দেখাতে হবে। এটা শেখানো হয় যে হাউ টু প্রিজার্ভ ইউর এনার্জি, যাতে আপনি কোনো ইমোশনে চলবেন না। আপনি জানেন যে আমি এই কাজগুলো আমি এই হয়তো 17th উইকে আমি করে দিতে পারবো না, আমাকে সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে যে 34th উইক ইয়া 52nd উইক ইয়া 64th উইকে আমি সেই পারফরমেন্সটা করবো। আমি জানি আমি এখন করতে পারি, কিন্তু করবো না, আমাকে সামলে রাখতে হবে। তো আমার মনে হয় এনএসজিটা একটা টাফেস্ট। এবং আমাদের যে এনএসজির যে কোর্সটা বেসিক, যেটা বেসিকটাতে বলাই হয় এটা কনভার্সন কোর্স। কি থেকে কিতে? ফ্রম হিউম্যান বিং টু কমান্ডো। আচ্ছা, তার মানে বলা হচ্ছে যে কমান্ডো মানুষ নয়? সেটাই আমি বললাম যে এটাকে বলাই হয় কনভার্সন কোর্স। সিসি, কমান্ডো কনভার্সন কোর্স বা আরসি, সেম কোর্স মেটেরিয়াল, এভরিথিং সেম। যারা প্যারামিলিটারি থেকে আসছে তাদের ওটা হচ্ছে আরসি বলা হয়, রেঞ্জার কনভার্সন কোর্স অ্যান্ড কমান্ডো কনভার্সন কোর্স, সেম, মানে সেম সিলেবাস, এভরিথিং সেম। এই মানুষ থেকে
রোবটে, আমাদের অমানুষ বলি না আমরা, মানুষ থেকে রোবটে পরিবর্তন করে দেওয়া। এটা যদি ভাবেন যে শুধুমাত্র এই অক্ষয় কুমার টুমারা যারা সিনেমা করে বা ঋত্বিক রোশন, আপনি অ্যাকচুয়াল কমান্ডোজ যারা এনএসজির, আপনি ওরকম চেহারা দেখতে পাবেন না। কারণ আমাদের পুরো ট্রেনিংয়ে কোথাও আমরা জীবনে, আমি আমার 60 বছর বয়স হতে চলেছে, আজ পর্যন্ত আমরা কোনোদিন জিমে যাইনি, আমরা যাইও না। সো এই যে ব্যাপারটা, প্রসেসটা, যে আমাদের ন্যাচারাল প্রসেসে আসল জিনিস হচ্ছে কমান্ডো কোর্সের আসল জিনিস স্ট্রেংথ নয়, স্ট্রেংথ আপনার চলেই আসবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এন্ডিওরেন্স, আপনার ফিজিক্যাল এন্ডিওরেন্স, আপনার মেন্টাল এন্ডিওরেন্স। কারণ যে কোনো শক্তিশালী মানুষ তারা কিন্তু জীবনের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সিচুয়েশনে এসে তারা ভেঙে পড়ে। সেই ভেঙে পড়াটা হয় মানসিকভাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়। এবং যেখানে সমস্ত সাধারণ মানুষ যেখানে ভেঙে পড়বে, হতাশ হবে, হাত তুলে দেবে, আত্মসমর্পণ করবে ওই পরিস্থিতির কাছে, সেখানেই আমরা ঘুরে দাঁড়াই। আমাদের পুরো ট্রেনিংয়ের জিস্ট যদি বলুন তো ওই জায়গাটাতে, যেখানে মানুষ, সাধারণ অসাধারণ, ভিআইপি, গরিব মানুষ, বড় মানুষ, তা বলছি না, এনিবডি এলস, হিউম্যান বিং, তারা যেখানে শেষ করবে জার্নি, তারা যেখানে সারেন্ডার করে দেবে, একজন কমান্ডো ওইখান থেকে কাজ শুরু হয়। ওটা আমাদের একটা অটো মোডে চলে যায়। সেটা শরীর হোক, সেটা মন হোক, বেসিক্যালি মন, শরীরটা ইজ নাথিং। কারণ আমাদের ট্রেনিং সেন্টারে যদি যান, মানেসরে দেখবেন বিরাট বড় বোর্ড রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে when the going gets tough, the tough gets going, and second হচ্ছে is very important, physical courage is the least form of courage. শরীরের শক্তির কোনো গুরুত্বই নেই, আসল হচ্ছে মানসিকতা, মন। মানুষ মন যদি চায় কিছুই করতে পারে। সেম জিনিস কিন্তু আপনি সন্ত্রাসবাদীরা, জিহাদিরা করছে, এই যে ফিদাই করছে, তা কি? মন। মানে কোন লেভেলে গেলে, কোন লেভেলে গেলে ওই জায়গাটা সেম আমাদের জন্য। তাহলে কোন লেভেলে গেলে আমরা ওগুলো করি? মানে এটা কেউ ভাবলে বিশ্বাস করবে, আপনার সঙ্গে আমি বসে আড্ডা মারছি, কিন্তু আমরা যে কাজগুলো করেছি, এবং আমি এটা অনেস্ট কনফেশন, আজকেও যে বসে আমি কথাগুলো, হয়তো আমরা কথা বলতে বলতে কিছু কথা বেরোবে, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো এনকাউন্টার করে, কোনো কে এলিমিনেট করে আমি যে খুব বেশি গর্বিত তা নই। ওটা আমার কাজ ছিল, আমি করেছি, দায়িত্ব ছিল আপনার, ওটা দায়িত্ব ছিল। when we believe in automation, আমরা সিস্টেমের মধ্যে রয়েছি। আমি কে? ওই বাংলায় বিখ্যাত শ্যামাসঙ্গীত, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা। এখানে ইচ্ছাময়ী তারা হচ্ছেন ভারত রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্র আমাকে বলছে এটা করতে, আমি করব, এবং তার জন্য আমার না হবে গর্ব, আর না হবে আমার অনুশোচনা, না হবে দুঃখ, না কিছু। এটা কি সম্ভব? বাস্তবে সম্ভব? আমি জানি না, আমি সবার কথা বলতে পারছি না। বাস্তবে আমি আপনাকে বলি, আমি মোর দ্যান 50 এনকাউন্টার্স করেছি, মোর দ্যান 50-60। একটা সময় অবধি, তখন অল্প বয়স ছিল, ডায়েরি মেনটেন করতাম, সেই ডায়েরি আমার কাছে এখনও রয়েছে। আমি কিছু বইও লিখেছি ওই ডায়েরির ইনপুটের বেসিসে। একটা টাইমের পরে আর ডায়েরি লিখতাম না, মানে কাউন্ট করতাম না। কিন্তু যতই করেছি, 50 হোক, 60 হোক, 70 হোক, একটাও ব্যতিক্রম ছিল না। প্রত্যেকটা কেসে, বিদেশের মাটি ছাড়া সম্ভবত, প্রত্যেকটা এলিমিনেট করার পর, আমি জীবনে ওই ওয়ার্ডটা ইউজ করিনি, মেরে দেওয়া, এলিমিনেট। ওই পার্টিকুলার ব্যক্তি, হি ওয়াজ আ থ্রেট টু মাই ন্যাশনাল সিকিউরিটি, টু মাই নেশন। মাই প্রাইমারি ডিউটি ইজ টু এলিমিনেট দ্য থ্রেট, দ্যাটস ইট। কৃষ্ণের হাত থেকে যখন সুদর্শন চক্র বেরোয়, সুদর্শন চক্রের তো প্রাণ নেই, সে তো আর জয়দ্রথকে মারতে যাচ্ছে, কোনো সুদর্শন চক্রের কিছু নেই, সে তো হুকুম তামিল দায়িত্বটা করতে যাচ্ছে, আদেশ পালন করেছে। আমরা আদেশ পালন করি। সুতরাং প্রতিকটা মানুষ যারা আমার হাতে এলিমিনেটেড হয়েছে, আমি প্রতিকটা মানুষের জুতো খুলে পায়ে হাত দিয়ে, ওই ডেড বডির পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি ক্ষমা চেয়েছি, যে নাথিং পার্সোনাল। এবং যতগুলো এনকাউন্টারে এলিমিনেট হয়েছে, সেই এনকাউন্টারের জামা, ইউনিফর্ম বা কাপড়, হোয়াট এভার, ডাংরি, আমি আর সেকেন্ড টাইম পড়িনি, সেটা ফেলে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয় জার্নিটা ওখানেই শেষ। আর নাথিং পার্সোনাল। আমি তাকে চিনতাম না, সে আমায় চিনত না।
আমার ট্রেনিং ভালো হতে পারে, আমার কপাল ভালো হতে পারে, বা আমার বুলেটটা আগে চলেছে, সেই জন্য সে সামনে পড়ে আছে, আমি তাকে প্রণাম না করি। একেবারেই তো, মানে ওইখানে ওই জায়গায় তো আপনিও হতে পারতেন যদি একটু কোনো রকম ভাবে আমার সাথীরা পাল্টে অনেক যেতে হয়েছে, ব্যাপারটা। আমার সাথীরা অনেক হয়েছে। সেই জন্য আমরা, দেখুন, এটা আমি জানি না মানুষ কিরকমভাবে নেবে আমার এই কথাটা, হতে পারে বিতর্ক হতে পারে, আমার কিছু আসে যায় না। ফৌজের লোক যখন আমরা শহীদ হয়, লোকে কেন কান্নাকাটি করে? কারণ তার কাছে তো এর থেকে গর্বের কিছু হতে পারে না, সে সৌভাগ্য পেয়েছে। আমরা তো দুর্ভাগা, আমার তো সেই সৌভাগ্য হয়নি যে আমার মৃতদেহ জাতীয় পতাকায় কভার করে আমার পরিবারের কাছে যাবে, আমাদের পুরো বংশ পরম্পরার এর থেকে বড় সৌভাগ্য হয় না। আমি সেটা অত্যন্ত দুর্ভাগ্য আমার যে আমি এখনো বেঁচে আছি, আমি সেই সুযোগ পাইনি। তো শহীদদের নিয়ে কান্নাকাটি করার কি আছে? ও তো গর্ব। এটা আমি বুঝি না কেন লোকে শহীদের জন্য চোখের জল ফেলবো না। না আমরা ভাবি যে আমাদের জন্য তার প্রাণটা গেল, না, না। আমাদের বাঁচাতে গিয়ে, আমাদের রক্ষা না করতে না, গিয়ে। আপনি কে, আমি কে? দেখুন, আমার এখনো পরিষ্কার মনে আছে আমাদের এনএসজির ওই ভয়াবহ ট্রেনিং, বললামই আপনাকে কি ভয়াবহ। আমাদের যে কোর্স কমপ্লিট হয়েছিল, আমার কাছে সার্টিফিকেটটা রয়েছে, আমি খুব গর্ব করে এটা বলি, 98.5% মার্কস নিয়েছিলাম আমি। সেই সার্টিফিকেট আমার কাছে এখনও রয়েছে। এবং সেই পাসিং আউটে মেজর জেনারেল KM পালান্ডে, তখন আমাদের মারাঠা লাইট ইনফ্যান্ট্রির আন্ডারে আমাদের কোর্সটা চলছিল, রেজিমেন্ট চেঞ্জ হতে থাকে, এরা কোর্স কন্ট্রোল করায়। সো মেজর জেনারেল পালান্ডে উনি একটা আওয়াজ দিয়েছিলেন, ইন্ট্রোডাক্টরি স্পিচ, আমরা সব কমান্ডোসরা, এবং তখন আমরা মোটামুটি ডেড বডি, মানে শুধু আর কিছু অবশিষ্ট হাড় আর নেই। চামড়া রয়েছে আর মনটা রয়েছে, শরীর বলে কিছু নেই। উনি একটা কথা বলেছিলেন, আমি এখনো বললে আমার পুরো ওই গুজবামে হয়ে যায়। উনি একটা বলেছিলেন যে কমান্ডোজ ওই আওয়াজে, যে আজ থেকে তোমরা এই রাষ্ট্রের জন্য বলি প্রদত্ত হলে, তোমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে যদি তুমি রাষ্ট্রের জন্য আত্মাহুতি দিতে পারো, এবং তোমার ওই নশ্বর দেহ যদি জাতীয় পতাকা, ত্রিবর্ণরাঞ্চিত পতাকায় তোমার পরিবারের কাছে যায়, তোমার বংশ পরম্পরায় তারা গর্ব করবে। তোমার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো। আমার দুর্ভাগ্য, আমি সেটা পাইনি, সেই সুযোগ পাইনি। আমার মা বাবা বা ভাই বা আত্মীয় স্বজনকে আমি গর্বিত করার সুযোগ পাইনি, আমি বেঁচে আছি। না আপনি আরো অনেক 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 রকম ভাবে গর্বিত না না, করেছেন। আমাদের দুর্ভাগ্য হয়, এটা সিচুয়েশন হয়, দেখুন এটা আমরা জানি। এবং আমাদের তো বহু লোক শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে গিয়ে আমি একটাই কথা বলি, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো শহীদের পরিবারে গিয়ে কান্নাকাটি করিনি যে আহারে। ওটা তো সাধারণ মানুষ যারা রোগে ভুগে মরছে তারা আহারে বলবে। আমি গিয়ে একটাই কথা বলি, কাকিমা হোক, মাসিমা হোক, দিদি হোক, মা হোক, যেই থাকুক না পরিবারের লোককে, যে আপনাদের সৌভাগ্য যে আপনাদের সন্তান শহীদ হতে পড়েছে। আমার দুর্ভাগ্য যে আমি এসেছি তাকে অভিনন্দন জানাতে আপনাদের পরিবারে, আমি সমবেদনা জানাতে আসিনি। আমরা তো জেনেই এই কাজটাতে এসেছি, আমরা তো আর কিছু জন্য তো আসিনি। আপনি শুনলে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, বা আপনার দর্শক শ্রোতারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি 1992 সালে যখন এনএসজিতে যাই, এই অমানুষিক 1.5 বছরের কোর্সের পর, 93 মিডলে আমি জয়েন করলাম, এই অমানুষিক 1.5 বছরের পর। তখনও পে কমিশন, থার্ড পে কমিশন, ভয়ঙ্কর খারাপ স্যালারি স্ট্রাকচার। কিরকম ছিল? এবং আমি যেহেতু এনএসজি কিন্তু ডেপুটেশন অ্যালাওয়েন্স দেয়, কারণ এনএসজিতে 100% ডেপুটেশন ফোর্স। কারণ এনএসজিতে আপনি আফটার 35-36 আপনার সে পারফরমেন্স লেভেল হতে পারে না, দেন ইউ উইল বি আ পার্মানেন্ট লায়াবিলিটি। সো ইন্ডিয়ান পুরো আর্মি, আর্ম ফোর্সেস, প্যারামিলিটারি থেকে বেছে বেছে নেওয়া হয়, ভয়ঙ্কর সিস্টেম, 0.001%-এর মতো। কি কি ক্রাইটেরিয়া দেখা হয়? ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি ইন্ডিয়ান আর্মিতে থাকুন, ইয়া বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এই থেকেই আসে এনএসজিতে। আপনি যেখানে থাকুন, আমাদের যেমন আইটিবিপি আমি বললাম, অ্যান্টি টেরোরিস্ট কমান্ডো কোর্স হয়, বিএসএফেরও হয়, খুব ভালো কোর্সেস হয়। আপনার যেদিন জয়েন করবেন সেদিন আপনার বয়স হবে 30, তার বেশি না, 30, নাম্বার 1। নাম্বার 2,
আপনার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যে কমান্ডো কোর্স, তাতে মিনিমাম এক্স গ্রেডিং বলা হয় 90% অ্যান্ড অ্যাবভ মার্কস নিয়ে আসতে হবে, তাহলে আপনি এনএসজিতে বেসিক কোর্স করার এলিজিবিলিটি। সো যেখানে আপনার ইন্ডিয়ান আর্মি বা প্যারামিলিটারি ফোর্সের অ্যাডভান্সের শেষ হচ্ছে জায়গা রাস্তা, সেখান থেকে এনএসজির বেসিকের যাত্রা শুরু হচ্ছে। সাধারণ মানুষকে ওখানে নিয়ে গেলে 3 দিনের মধ্যে সে মারা যাবে, এত কঠিন। হ্যাঁ। এখন এই যখন এইরকম করার পর 1.5 বছর পরে আমি পেলাম যে হ্যাঁ এনএসজিতে আমি জয়েন করলাম ডেপুটেশনে, তখন আমাদের স্যালারি ছিল এই দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা ডিএসপি র্যাঙ্ক, যেটা গেজেটেড র্যাঙ্ক বা কমিশন র্যাঙ্ক, ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সেই স্কেল ছিল 2200 4000 ছিল স্কেল 1990-এ। আপনি এখনও পুরনো খবরের কাগজে দেখবেন 2200 4000 বেসিক ছিল, 2200 থেকে 4000। এবং আমার বেসিক 1993 সালে বেসিক ছিল সামথিং অ্যাবাউট 3700 টাকা, এবং তার সঙ্গে অ্যালাওয়েন্স এই সব মিলিয়ে টিলিয়ে আমরা পেতাম 15-16,000 20,000 18,000 20,000 টাকা, অনেক কিছু ফ্রি পাওয়া যেত, কারেক্ট। এবার আমার বেসিক স্যালারি ছিল 3,700 টাকা, আর আমি এনএসজিতে সার্ভ করবার জন্য এনএসজি আমাকে দেবে 10% অফ মাই বেসিক, 370 টাকা মাসে এনএসজিতে আমি পেয়েছি 370 টাকা মাসে। আশা করি বোঝাতে পারলাম যে আমাদের কনভার্সনটা কোথায় হয়। মানে এটা ভাবাই যায় না, মানে এখনকার দিনে ধরুন বসে সাধারণ মানুষ হিসেবে যদি কেউ ভাবে, তারা কোনো জাস্টিফিকেশনই খুঁজে পাবে না। পরে থ্যাঙ্কস টু দিস, এখন যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে এনডিএ সরকার, দেখুন আমার মানে কে কি বললো আমার কিছু আসে যায় না, কিন্তু যেটা ঘটনা সেটা ঘটনা। আজকে এই মোদি সরকারের 2014 পরে ওই পে স্কেল, এখন তো স্কেল তো বেড়েইছে, তার সঙ্গে এনএসজির ডেপুটেশন অ্যালাউন্স 45% অফ বেসিক হয়েছে। সে ঘর কি করে চালাবে? 3,700 টাকা তার বেসিক, আর 370 টাকা সে এনএসজি। আমার ঘর ভর্তি এই ট্রফি আর ছবি দেখছেন, তার পেছনে 370 টাকা পেতাম আমি মাসে। এক প্যাকেট সিগারেট হয় না আজকাল। কিন্তু আমরা করেছি ওই জন্য যে আমাদের ব্রহ্মাস্ত্র বলা হতো না, আজও তো বলা হয়। হ্যাঁ, এখনো বলা হয়। আপনি আমার ইন্টারভিউটা কেন নিতে এসেছেন? কলকাতা থেকে মুম্বাই এসেছেন কেন? তার পেছনে ওই 370 টাকার জার্নি। আপনি জার্নি বলছিলেন, আমরা কোনোদিন দেখিনি যে 370 টাকার জন্য আমি গুলি খেতে যাচ্ছি, 370 টাকার জন্য ওই অমানুষিক 1.5 বছর। কিন্তু এটা জানতাম, যেহেতু আমি ব্রহ্মাস্ত্র, যতদিন বেঁচে থাকবো না, আমাদের যে দেশমাতার সন্তান, দেশমাতার সেবার জন্যই সব কিছু, সেই দেশমাতা আমার খাওয়া পড়ার ব্যবস্থা করবে। এত বছর হয়ে গেল, আমি যে সম্মানটা পাই, এই সম্মানটা তো পাওয়া যায় না। তো 370 টাকা দিয়ে আমাদের জার্নি শুরু, আর আজকে এখানে এসে বসে আছি। দাদা, এনএসজির দায়িত্ব ঠিক কি কি রয়েছে, এটা যদি আমাদের একটু ডিটেলে বুঝিয়ে বলেন। দেখুন, যখন ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হলো, এটা বেসিক্যালি ইন্দিরা গান্ধী, আমি একটু ইতিহাস 3-4 মিনিট নেব, আপনারা এডিট করে নেবেন। না না, অবশ্যই আমি শুনতে চাই। যখন ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশন হলো 1984 31 অক্টোবর, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হলেন, একটা ক্যাবিনেট কমিটিরা একটা ডিসিশন নিলেন। তখন অরুণ নেহরু ছিলেন আমাদের হোম মিনিস্টার। যে ডিসিশনটা হলো যে ভারতবর্ষের একটা স্পেশাল কমান্ডো ইউনিট চাই, যারা যেখানে ইন্ডিয়ান আর্মি ফেল করবে, প্যারামিলিটারি ফেল, কারণ ইন্ডিয়ান আর্মি কমান্ডো ফোর্সেস ছিল, প্যারা এসএফ ছিল, অনেকগুলো রেজিমেন্ট ছিল, আইটিবিপির কমান্ডো ইউনিট ছিল, বিএসএফ এর কমান্ডো ইউনিট ছিল। তারপরেও ওরা ডিসাইড করলো যে না, আমাদের একটা সর্বোত্তম, কারণ তখন বুঝতে পারছিলেন রাজীব গান্ধী যে ভবিষ্যৎ সিচুয়েশনটা আরও খারাপ হতে চলেছে, চ্যালেঞ্জটা অনেক বাড়বে। তখন আইবির একজন জয়েন্ট ডাইরেক্টর, সম্ভবত অ্যাডিশনাল ডাইরেক্টর ছিলেন, ওনাকে দায়িত্বটা দেওয়া হয় যে আপনি সারা পৃথিবীর যতগুলো স্পেশাল ফোর্সেস আছে আপনি আবার যান, আপনি গিয়ে তাদের ট্রেনিং, তাদের মোডাস অপারেন্ডি, তাদের সব কিছু দেখুন, অ্যান্ড দেন সাবমিট আ রিপোর্ট। উনি যান, উনি ইউএস নেভি সিলকে দেখেন, বিভিন্ন জায়গায় সারা পৃথিবী ঘোরেন, মোসাদের দেখেন, ওদের যে সারেন আটকাল রয়েছে, আইডিএফ রয়েছে মোসাদের, ইসরায়েলের দেখেন। ফাইনালি ওনার মতে, এবং যেটাকে ফাইনাল করা হলো সেটা তখন পশ্চিম জার্মানি ছিল, তখন জার্মানি অবিভক্ত না বিভক্ত,
পশ্চিম জার্মানির একটি ইউনিট রয়েছে, এখনও রয়েছে, GSG-9, গ্র্যান্ডসেট গ্রুপের 9। GSG-9-এর ট্রেনিং, GSG-9-এর মোডাস অপারেন্ডি, ওয়েপন, এভরিথিং, এটা দেখার পরে উনি যে গভর্নমেন্টকে রেকমেন্ডেশন দিলেন যে আমরা GSG-9-কে ফলো করব। এবং NSG এবং GSG-9 কিন্তু ওই যেমন টুইন সিটি হয় এরকম, সেম ইউনিফর্ম, সেম, ওরাও MP5 ইউজ করে, NSG আজও MP5 ইউজ করছে, এবং কমপ্লিট ট্রেনিং থেকে শুরু করে সব কিছু। কনস্টিটিউশনটা তৈরি হলো আমাদের NSGর SOP ব্লু বুক GSG-9-কে দেখে একটু মডিফাই করা হলো। এবার এটা তো একটা অ্যাক্ট হিসাবে পাস হবে, পার্লামেন্টে যখন গেল একটা ফোর্স তৈরি হবে, তখন আমি এই জন্য বলছি কারণ আমি নিজে এগুলো পড়াশোনা করতাম। আমি যখন পার্লামেন্টে যেতাম, কারণ আমি প্রায় 6 বছর 7 বছর আমি যতগুলো ইউনিয়ন হোম মিনিস্টার্স ছিলেন আমি তাদের সিকিউরিটি লিয়াজো অফিসার ছিলাম, ফ্রম রাজেশ পাইলট টু LK আডবাণী, ইন্দ্রজিৎ বাবু। সো NSG অ্যাক্ট যখন পেশ করা হলো পার্লামেন্টে, তখন তদানীন্তন বিরোধী দলনেতা ইন্দ্রজিৎ গুপ্ত উনি একটা প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়ান আর্মি, প্যারামিলিটারি সবার নিজস্ব এতগুলো কমান্ডো ফোর্সেস রয়েছে, আরেকটা স্পেশাল ফোর্সেসের কেন দরকার? তার উত্তরে অরুণ নেহরু, তৎকালীন হোম মিনিস্টার অরুণ নেহরু একটা কথা বলেছিলেন, কোট আনকোট, এটা মানে পার্লামেন্টের নথিবদ্ধ, আমি সে নিজে পড়েছি, দেখেছি। উনি বলেছিলেন যে NSG উইল বি দ্য ব্রহ্মাস্ত্র অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। যখন ভারতবর্ষের রাষ্ট্রের সমস্ত শক্তি রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে লড়াই করে পারবে না, বা সবাই যখন এক্সস্টেড হয়ে যাবে, দেন NSG উইল গো, দে উইল এলিমিনেট দ্য থ্রেট অ্যান্ড কাম ব্যাক। সুদর্শন চক্র যদি দেখেন, যে সুদর্শন চক্র কিন্তু শ্রীকৃষ্ণের হাত থেকে গেছে, জয়দ্রথকে বধ করেছে, আবার সে আঙ্গুলে ফিরে আসছে। আমাদের NSGর যে লোগো সেটাও কিন্তু সুদর্শন চক্র, ওই প্যাটার্নই ফলো করা হয়। এবং NSG কোথাও গিয়ে স্টেশন হবে না। 26/11 NSG দিল্লি থেকে আসলো, এলিমিনেট করলো, আবার দিল্লি ফিরে গেল, ওখানে থাকলো না। সেটাও এখানে পুলিশ দেখুক, আর্মি দেখুক, যে যার ইচ্ছা দেখুক, NSG সোজাসুজি তাদের যে বেস সেখান থেকে যাবে, এলিমিনেট করে দে উইল গো ব্যাক। তো এটাই সুদর্শন চক্র, সেই জন্য ব্রহ্মাস্ত্র অফ ইন্ডিয়া, যে যখন সব ফেল হবে তখন NSG তৈরি হবে। এবং NSG আমাদের যে স্ট্রাইক ফোর্সের যেটা লোগো, মটো, সেটা হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম। আমরা বিনাশ করার জন্যই আছি। আপনারা সিক্রেট এজেন্ট হিসেবেও দেশের বাইরে গেছেন, আপনি তো গেছেনই, মানে এই প্রসেসগুলো প্রচণ্ড কমপ্লিকেটেড, খানিকটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা তো ঘটনা যে দেশ বিরোধী চক্রান্ত তো আর শুধু দেশের ভেতরেই হবে না, দেশের বাইরেও হয়। এবং আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা তারা যদি মনে করে যে পাকিস্তানে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো ইম্প্যাক্ট ভারতবর্ষে পড়বে, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষায় পড়বে, ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাণের নিরাপত্তার সমস্যা হতে পারে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে যে বিদেশের মাটিতে যেখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটাকে এলিমিনেট করা। আমাদের একটাই শব্দ হয় যে থ্রেট এলিমিনেশন, যে বিপদ, যে ঝুঁকি রয়েছে দেশের জন্য বা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, সেটাকে নির্মূল করে দেওয়া। এই নির্মূল করে দিতে গেলে একটা বিরাট সিস্টেম দরকার হয়। যেমন রয়ের যেটা কাজ, যেটা রিসার্চ অ্যানালিসিস উইং, রয়ের কাজ হচ্ছে RNAW, এটার কাজ হচ্ছে সারা পৃথিবীতে ভারতবর্ষের বিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কোনো যদি ষড়যন্ত্র হয়, সেটার খবর কিন্তু তারা প্রাইমারিলি তারা ভারত সরকারকে পাঠিয়ে দেয়। তার জন্য সারা পৃথিবীতে, এবং এটাতে কোনো অন্যায় নেই, আজকে মোসাদও তাই করছে, CIA তাই করছে, অবিভক্ত রাশিয়া KGB তাই করতো, ইংল্যান্ডে MI6 তাই করছে, সবাই করছে। পাকিস্তানের ISI কিন্তু প্রাইমারি দায়িত্ব তাই, না তাই ছিল, এখন তারা সেটা ঠিক করে ফলো করে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, পাকিস্তানে একটা সমস্যা রয়েছে। আমরা যেটা ভারতবর্ষের সব থেকে বেশি গর্ব করি, সেটা শুধু NSG রয়ের জন্য নয়, আমরা গর্ব করি আমাদের গণতান্ত্রিক পদ্ধতির জন্য। ভারতবর্ষের গণতন্ত্রের শিকড় এত মজবুত যে চাই আর্মি হোক, চাই প্যারামিলিটারি হোক, চাই NSG হোক, চাই হোক, আমরা এন্ড অফ দ্য ডে রিপোর্ট করছি কাকে?
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধি, সে মুখ্যমন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে রাষ্ট্রপতি হোক। পাকিস্তানে সেটা নেই। আর নেই বলেই পাকিস্তানে সমস্যাটা হচ্ছে যে পাকিস্তানের যাবতীয় কাজ, যে পাকিস্তান আর্মি হোক চাहे আইএসআই হোক, তাদের যাবতীয় কাজ হচ্ছে ব্যক্তি স্বার্থের জন্য, যে আমি টাকা কতটা তুলতে পারবো এবং টাকা কামানোর জন্য আমাকে যা যা কাজ করতে হবে, তার জন্য আমি যদি একটা শিল্ড পাই যে আমি পাকিস্তানের আইএসআই এর চিফ, ভাবতেই পারবেন না আপনি পাকিস্তান আইএসআই এর বিশেষ করে ইভেন ক্যাপ্টেন মেজররা কোটি কোটি, কয়েকশো কোটি টাকা করে মালিক। এবং পাকিস্তান আর্মি আর আইএসআই আদায় কাজকলার সম্পর্ক বললেও কম বলা হবে। পাকিস্তান রেগুলার আর্মি, যারা আর্মি অফিসার্স, তারা আইএসআই লোকদের, সম্ভবত ভারতীয় আর্মি বা ভারতের লোককে তারা অতটা ঘৃণা করে না, তারা আইএসআই লোকদের অতটা ঘৃণা করে, কারণ ওরা জানে যে আইএসআই লোকরা কি করছে। সো ভারতবর্ষের ব্যাপারটা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রে যদি ভারত বিরোধী ষড়যন্ত্র হয়, সেটা আমরা করি। আমাকে দেখুন, অনেকেই প্রশ্নগুলো করে, এই আজকাল খুব পাকিস্তানে শুনছেন অজ্ঞাতনামা বন্দুকধারী। একটা কথা খুব পরিষ্কার বলে দাও, যে অনেকে আমাকে প্রশ্ন করে, আমরা বলি একটাই কথা, যে দেখুন আমরা তো গান্ধী বুদ্ধর দেশ, আমরা অহিংসায় বিশ্বাস করি, কিন্তু অহিংসায় বিশ্বাস করা মানে এই নয় যে ভারতবর্ষের মাটিতে আমাদের সহনাগরিক ভারতীয়দের রক্ত মাটিতে পড়বে, রক্তে ভিজে যাবে, আমরা চুপ করে বসে থাকবো। আমরা তো নেতাজির দেশেরও মানুষ। অ্যাবসলিউটলি, আমরা নেতাজির দেশের মানুষ, আমরা শিবাজির দেশের মানুষ, আমরা রাসবিহারী বসুর মানুষ, আমরা ভগৎ সিং এর মানুষ। এই মাটিতেই তো তাতিয়া টপে জন্মেছিল, এই মাটিতেই তো রানী লক্ষ্মীবাই হয়েছে। সুতরাং যদি আমাদের দেশের মানুষকে এসে কেউ তোমরা মারবে বা ক্ষতি করবে, যেটা হিন্দিতে বলা হয় ঘর মে ঘুসকে মারেঙ্গে, কারণ এটা খুব পরিষ্কার যে আমরা তোমাকে ডিস্টার্ব করব না, কিন্তু তুমি যদি ভারতের আমার সহনাগরিকদের সঙ্গে অন্যায় করবে, তোমার বাড়িতে ন্যায় বিচার পৌঁছিয়ে দেব। চাहे তুমি নরকে পাতালে থাকো, চাहे কানাডায় থাকো, চাहे করাচিতে থাকো, ন্যায় বিচার আমরা কোরিয়ারের কাজ করি, খুঁজে বের করেই নেব, আমরা ন্যায় বিচারটা পৌঁছে দেব। আমরা, কারণ পাকিস্তান এমন একটা রাষ্ট্র, পাকিস্তানকে ঠিক করতে গেলে এটা আমি এটা বলি একটা কথা, गलती किससे नहीं होता है भगवान, गलती किससे होता है इंसान, बार बार गलती होता है उसको कहते हैं बेईमान, और बार बार गलती होता है, पिटता रहता है फिर भी गलती करता है, उसको कहते हैं पाकिस्तान। तो পাকিস্তানকে ওই বারবার পেটানোর কাজটা আমরা করি, এবং পাকিস্তান খুব ভালো করে জানে যে আমরা কি করতে পারি, এবং এই একটা ভয় তো থাকা উচিত। ভারতবর্ষ, এই ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ কিন্তু অন্য ভারতবর্ষ। যেটা বলা হয় না, ক্লেম করা হয় ঘর মে ঘুসকে মারেঙ্গে, ঘর মে ঘুসকে हमने मारे हैं। অপারেশন সিঁদুর শুধু তখন ওই মে মাসে ছিল তা নয়। আজকে আমি মনে করি ব্যক্তিগতভাবে, আজকে দুবাইয়ের মাটিতে যখন এশিয়া কাপে ইন্ডিয়ার অভিষেক শর্মা ছক্কা তুলে মারছে, সেটাও অপারেশন সিঁদুরের পার্ট। কারণ ক্রিকেটটাকে তোমরা ক্রিকেট রাখোনি, ক্রিকেটেও তোমরা ওই জিনিসটা নিয়ে এসেছো। নাহলে কত বড় সাহস হয় ওই পাকিস্তানের ব্যাটসম্যান ফারহান না সামথিং, যে 50 রান করে ইন্ডিয়ান ড্রেসিং রুমের দিকে ব্যাট তুলে এমএমজি দেখাচ্ছ তোমরা যে ফায়ার করবে। এবং যে ভুলটা করেছিল, ইয়ে বললাম বারবার গলতি করতে হ্যাঁ ফির ভি পিটা যাতা হ্যাঁ, इसको বলতে পাকিস্তান। আগের বারও তাই হলো, এবারও তাই হলো, ভবিষ্যতেও আমরা ঘর মে ঘুসকে মারেঙ্গে। তো রয়ের কাজটা ওভারঅল দেখতে গেলে অনেক, আপনি বৈদেশিক নীতি নির্ধারণে ভারত সরকারকে যথেষ্ট সাহায্য করা হয়, ইনপুট দেওয়া হয়, অ্যানালিসিস করা হয় বিভিন্ন রাষ্ট্রের, সেখানে পলিটিক্যাল সিচুয়েশন, যে বাংলাদেশের কি হলো, নেপালের কি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, কারণ তাদের রাজনীতির যে স্থিতাবস্থা সেটা ভারতের জন্য খুব জরুরি। শ্রীলঙ্কায় কি হলো, পাকিস্তানে কি হচ্ছে। দাদা, এইটা থেকে একটা প্রশ্ন আমি করব, এই যে সিচুয়েশনটা হচ্ছে আমাদের দেশের আশেপাশে, আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় দেখলাম, বাংলাদেশে দেখলাম, নেপালে,
আমরা কি কোথাও থ্রেটের মধ্যে আছি কোনোভাবে? না না, দেখুন দুটো জিনিস। একটা হচ্ছে যে একটা মানুষ, তার সর্দি কাশি জ্বর হতেই পারে, তো মানুষ। ভারতবর্ষর এত বড় রাষ্ট্র, তার আশেপাশে ছোটোখাটো সর্দি জ্বর কাশি হোক, আমাদের সমস্যা নেই। আমরা থ্রেড বলবো না, কিন্তু এটা ঠিক ভারতবর্ষের সরকার রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা নজর রাখে এবং চারপাশে বিভিন্ন রাষ্ট্রে কি হচ্ছে তার সম্পূর্ণ সম্যক ধারণা ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় সুরক্ষা যে সিস্টেম তার কাছে আসছে। আমরা ভয় পাই না কাউকে, আমরা 100% প্রিপেয়ার্ড, আমাদের নজর থাকবেই। সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা সতর্ক আছি। দাদা, আমরা একটা প্রশ্নে ছিলাম, সেখান থেকে আমরা আলোচনা করতে করতে অন্যদিকে চলে গেলাম, সেটা হলো সিক্রেট মিশন। এবং মানে কিছুটা তো আমি জেনে বুঝেই একটু করলাম, কারণ এগুলো খুব বেশি বলা সম্ভব হয় না। খানিকটা না দেখুন, সিক্রেট মিশন কিরকম হয়, আমি আপনাকে একটা, আপনার দর্শক শ্রোতাদের জন্য একটা দারুণ গল্প বলছি। বহু বছর আগে, বেশ কয়েক দশক আগে, পাকিস্তানের কোয়েটায় এখন একটি সেলুন, চুল টুল কাটা হয় সেলুনে, একটি ইয়াং ছেলে এসেছে সেলুনে জয়েন করবে, আমি চুল কাটতে পারি। তো সেলুনের মালিক বলে, হ্যাঁ তুমি দেখাও কিরম চুল কাটাও। সে দেখা খুব ভালো চুল কাটে, নাপিত বাংলা যাকে বলে, এবং সেখানে সে কাজও পেয়ে গেল। সে ছেলেটি চুল কাটত এবং কোয়েটায় বেশ নাম ছিল, নাম করা দোকান, সে সেলুনে বিভিন্ন লোকজন আসতো। এই যে ছেলেটি বিশেষ কিছু লোকজনের, সে যখন চুল কাটতো সুযোগ মতো সেই চুল, তার চুলের কিছু কিছু স্যাম্পল সে রেখে দিত নিজের পকেটে, এবং সেই চুলের স্যাম্পলগুলো ভারতবর্ষে পৌঁছাতো। এবং সেই চুলের মাফ করবেন, সেই চুলের স্যাম্পল থেকে অ্যানালিসিস করে ভারতীয় সায়েন্টিস্টরা বুঝতে পারেন যে এই চুলের মধ্যে রেডিও অ্যাক্টিভ এর মধ্যে স্যাম্পলের মধ্যে রয়েছে। কারণ এই জায়গাটি ছিল কোয়েটা, এবং সেখানে পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর কাজ করছিল, এবং ওখানকার সায়েন্টিস্টরা আসতেন চুল কাটতে, এবং ওখানে কাজ করলে তার চুলের মধ্যে আসবে আপনি রেডিও অ্যাক্টিভ। এবং সেটা কিন্তু ভারতবর্ষ প্রথম রাষ্ট্র বুঝতে পেরে গেছিল যে পাকিস্তান পারমাণবিক বোমা বানাচ্ছে। এবং সেই যে নাপিত, তিনি আজকে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার। এটা হচ্ছে সিক্রেট মিশন। এবং সিক্রেট মিশন শুধু যে বোমা গুলি বন্দুক হত্যা তা নয়। আমি নিজে 1 বছরের ওপর দুবার, একবার 1 বছরের উপর পাকিস্তানে ছিলাম, আরেকবার আফগানিস্তান হয়ে আমি পাকিস্তানে ঢুকি, আবার সেই একটি বিশেষ অত্যন্ত বড় একটা থ্রেটকে এলিমিনেট করতে। ওই অপারেশনটা আমার ফেল হয়, কারণ দেখুন, এটা কারো যদি কপালে না থাকে মৃত্যুর, তো সঙ্গে আরও 10 জন লোক মরে যাবে, সে বেঁচে গেবে। আমি জানি না আপনি জানেন কি না, ফ্রান্সের একজন প্রেসিডেন্ট ছিলেন প্রবাদ প্রতিম চার্লস দ্য গল, তার উপর মোর দ্যান 80 বারের ওপর তার উপর অ্যাটেম্প্ট হয়েছিল। ওর 2 জন স্ত্রী মারা গেছিলেন ওর সঙ্গে, ওনার কিছু হয়নি। 90 বছর বয়সে লোক মারা যান। সো মৃত্যুর জন্য আমরা সবসময় বিশ্বাস করি যে বুলেটে যদি আমার নাম থাকে কেউ বাঁচাতে পারবে না, আর বুলেটে যদি আমার নাম না থাকে আমার কেউ মারতে পারবে না। ওই জন্য মৃত্যু ভয়টা আমাদের নেই। পাকিস্তানে যখন আপনি গেলেন, তার মানে অনেক রকম সাবধানতা অবলম্বন করতে হয়েছে, সেখানকার ভাষা, সেখানকার পোশাক, সেখানকার কালচার, সব কিছু। এমনকি শারীরিক কাঠামোতেও কিছু বদল করতেই হয়, কারণ যে কোনো মুহূর্তে আপনি যদি কোনোদিন ধরা পড়ে গেলেন, যেমন পেহেলগামে আমরা দেখলাম যে পুরুষদের স্ট্রিপটিজ করে তারপর তাদের মারা হলো, সেজন্য আমাদের সেগুলো খেয়াল রাখতে হয়। এবং মানে বছর খানেকের ভারতবর্ষের সেরা এক্সপার্ট, যেমন অনেক এক্সপার্ট আছেন যারা আমাকে মাফ করবেন, পবিত্র কোরআন শরীফ, বিভিন্ন রকম যে ওদের হাদিস রয়েছে, বয়াত রয়েছে, আয়াত রয়েছে, সেগুলো উর্দু, আরবিক, পাশতু। আমি যেহেতু আফগানিস্তানেও কাজ করেছি, আফগানিস্তানে ঢুকেছি, এবং খাইবার পাখতুনখোয়া যেটা পাকিস্তানের পশ্চিম প্রান্ত, উত্তর পশ্চিম প্রান্তে, আমি ওখানে ছিলাম, এবং আমার অদ্ভুত সমস্ত অভিজ্ঞতাও রয়েছে পেশাওয়ারে নিয়ে। তো সেই জন্য পাশতুটা আমাদের শিখতেই হয়, ওটা মাস্ট।
এগুলো যদি মানে আপনি মানে এটা তো আমি বললাম যে অনেক বাঙালি কলকাতায় আজকাল অনেক বাঙালি আমি অধিকাংশকে দেখি যারা ভালো করে বাংলা বলতেই পারে না। তো পাকিস্তানের অনেক পাকিস্তানি তারা বিশেষ করে পশ্চিম উত্তর পশ্চিম প্রান্তে তারা হয়তো পাস্তু জানে, কিন্তু আফগানদের মতো বা পাখতুনিস্তানের লোকদের মতো তারা পাস্তু বলতে পারে না। আমাদের সেটা শিখতে হয়েছে, কারণ আপনি জানো কোনো মতেই, এন্ড অফ দ্য ডে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে যখন ওই যে বললাম আপনি ব্রহ্মাস্ত্র হয়ে যাচ্ছেন, 1000 বছরের তপস্যায় ব্রহ্মাস্ত্র হয়েছে, তো সেই ব্রহ্মাস্ত্রকে তৈরি করছে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা। তার পেছনে যে কত মানুষের হাত রয়েছে, কি সাংঘাতিক স্যাক্রিফাইস রয়েছে, কি সাংঘাতিক ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা যন্ত্র কাজ করে, এটা বাইরে থেকে বুঝতেই পারবেন না, ভাবতেই পারবেন না। কিন্তু একবার আপনি যখন অপারেশনে ঢুকে গেলেন, ইউ আর অ্যালোন, একদম একা। একদম একা। আমাদের ডিপ স্টেট, যেমন আমরা বলি বারবার ডিপ স্টেট, আমাদের ভাষায় কিছু হয় ডিপ অ্যাসেট। বিভিন্ন রাষ্ট্রে আমাদের ডিপ অ্যাসেট রয়েছে যারা আমাদের সাহায্য করে। ভারতবর্ষের ডিপ অ্যাসেট, এরা ভারতবর্ষের সেই সুসন্তান যাদের কথা কেউ জানতে পারে না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি বললাম যে আমার দুর্ভাগ্য যে আমি আজকেও বেঁচে আছি, তার জন্য আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, অত 10টা 5টা বা 2000 10,000 2 লাখ লোক আমাকে দেখবে, আহা দীপাঞ্জন কি সাংঘাতিক। সেই লোকগুলোর কথা কারা বলবে? তার কথা তো বলারও কেউ উপায় জানবে, নেই। আপনি জানতেও পারবেন না। আমি ঘটনাচক্র এই পেশাওয়ারের ঘটনাটাতে আমাদের একজন ডিপ অ্যাসেট আমাকে বলা হয়েছিল যে সে আমাকে হেল্প করবে, যাবতীয় আমার লজিস্টিক হেল্প সে আমাকে পাকিস্তানে দেবে। সেই ভদ্রলোকের সঙ্গে যখন আমি প্রথম দেখা করি, এবং আমাকে তার আগে অবধি ভারতবর্ষ ছাড়ার পর পেশাওয়ারে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হওয়ার আগে অবধি আমি আফগানিস্তানে ছিলাম বেশ কিছুদিন, সেখান থেকে আমরা ঢুকি, সবাই জানতো আমার নাম তবরেজ আলম, আমার পাসপোর্ট ভিসা আমার পুরো ডকুমেন্ট এভরিথিং তবরেজ আলম, মেন্টালি ফিজিক্যালি সব বিষয়ে আমি তবরেজ আলম। সেই ভদ্রলোকের কাছে যখন পৌঁছাই, যে ডিপ অ্যাসেট, আমাকে প্রথম কথাটা কি বললো জানেন? কি দাদা ভালো, কোট আনকোট, সব ঠিক আছে তো, কোনো সমস্যা নেই? পরিষ্কার এই রকম বাংলায়। পেশাওয়ারে আমাকে বলা হয়েছিল হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ডিপ অ্যাসেট, হি উইল ডু এভরিথিং পসিবল অন দিস আর্থ ফর ইউ, বাট যদি তুমি এক্সপোজ হয়ে যাও, তোমার কভার ব্লোন আপ হয়, তাহলে কিন্তু ডিপ অ্যাসেটকে খুঁজে পাওয়া যাবে না, সে কিন্তু তোমাকে বাঁচাতে আসবে না, কারণ বহু দশক লাগে ওই লোকটিকে ডিপ অ্যাসেট করতে। একজন এজেন্টকে বাঁচানোর জন্য সে কখনোই এক্সপোজ হবে না। আমি চমকে গেছিলাম ভদ্রলোকের কথা শুনে, বাংলা শুনে। বাংলা শুনে, পেশাওয়ারে বাংলা শুনছি। কি হলো তার পরিচয়? সে জামশেদপুরের সামনে আদিত্যপুর বলে একটা জায়গা আছে জামশেদপুরের পাশে, আদিত্যপুরের ছেলে। ওই 60-এর দশকে 62-65 দাঙ্গায় মুসলিম ছেলে, তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, এবং সে বদলা নেওয়ার জন্য, হিন্দুদের উপর বদলা নেওয়ার জন্য সে পাকিস্তান চলে যায়। এবং জানেন বোধহয় যে 65-62-তে বহু ভারতীয় বিহারি মুসলিম তারা করাচিতে যায়, যার জন্য করাচিতে তাদের মুহাজির বলা হয়। মুহাজির কোয়ামি মুভমেন্ট MQM ছিল। এবং পাকিস্তানে যাওয়ার পর সে দেখলো যে আমাদের বলা হতো যে পৃথিবীতে মুসলিমদের কান্ট্রি হচ্ছে পাকিস্তান, গিয়ে দেখলো যে কি ভয়ঙ্কর, এর থেকে তো আমরা ভারতে ভালো ছিলাম। এটা এখন মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে। আজকেও এখনো রয়েছে। আমি আপনাকে একটা জাস্ট কথা প্রসঙ্গে বলি, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন জাভেদ মিয়াঁদাদ। জাভেদ মিয়াঁদাদ আর ইমরান খানের অভাবনীয় খারাপ সম্পর্ক ছিল, কারণ ইমরান খান জানতো জাভেদ আমার সব থেকে বড় অস্ত্র, এরকম ব্যাটসম্যান পাকিস্তানে হয়নি। কিন্তু ইমরান খান লাহোরের পাঠান, আর ও তো মুহাজির, ভারতীয় মুসলিম, বিহার থেকে এসেছে, এবং যার জন্য মুহাজিররা, করাচির ক্রিকেটাররা কোনোদিন পাকিস্তানে ক্যাপ্টেন হতে পারেনি, সেটা জানে ওরা। সো এই যে ভদ্রলোক, উনি করাচিতে গিয়ে ওনার চোখ খুলে যায়, এবং উনি একটা সাংঘাতিক বিপদে ফেসে যান। তখন আমাদের এজেন্সির একজন প্রবাদ প্রতিম ভদ্রলোক ওকে সাহায্য করে, ওকে বাঁচায়, এবং ওকে ইন্ডিয়ায় নিয়ে আসা হয়।
এবং নিয়ে এসে তাকে বোঝানো হয় যে তুমি ভুল করেছো, দুটো লোক দাঙ্গা করে তোমার ফ্যামিলিকে যারা মেরেছে তার সঙ্গে তুমি ভারত রাষ্ট্রকে জড়িও না, সেটা গুন্ডা, সে খুনি। তুমি দেশের সেবা করো, তুমি তো বুঝলে তুমি দেশের সেবা করো, তোমার বাবা মা পরিবারের সঙ্গে যেটা হচ্ছে তার বদলা সেটাই হবে যখন তুমি দেশের জন্য কাজ করবে। এবং সেই ভদ্রলোক সে পাকিস্তানে ফিরে যায় একটা প্রসেসের পর এবং ভারতের ডিপ অ্যাসেট হয়। সে পাকিস্তানের মাটিতে 3 দশক ধরে রয়েছে। পাকিস্তান আইএসআইয়ের অত্যন্ত ক্ষমতাশালী এক কর্নেলের একমাত্র মেয়েকে বিয়ে করে, সে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু একটা প্রশ্ন দাদা এখানে আমার মাথায় আসছে, ধরুন পার্সোনাল লাইফ তো একেবারে ঘেটে যায়। সে তো ঘেটের মানে কিছুই নেই, তো সে তো জানে যে 20 বছর, সে তো আমাকে বলছে 20 বছর ধরে আমি জানি যে আমার স্ত্রী যে পাশে শুয়ে রয়েছে সে যে মুহূর্তে জানতে পারবে যে আমি ভারতীয়, আমি ডিপ অ্যাসেট, আমি ঘুমিয়ে থাকলে আমার ঘুমোতে দেবে। সে সাংঘাতিক ভারত বিরোধী, সাংঘাতিক ভারত বিরোধী, কারণ তার বাবা এএসআই এর কর্নেল। কেন সে টার্গেট করে, এবং সেই প্রেমটা টার্গেটেড প্রেম, তারা কি লেভেলে স্যাক্রিফাইস ভাবতে পারেন, সে টার্গেটেড প্রেমকে এই কর্নেলকে ব্যবহার করতে হবে। তার মেয়ের সঙ্গে প্রেম, তার মেয়েকে বিয়ে, সন্তান সন্ততি, ফ্যামিলি সব চলছে 20 বছর ধরে। কেন না, পাকিস্তানে এই যে ডেরা আদম খেলের যে কথাটা বললাম, এই ডেরা আদম খেলে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক মাসে 300, 350, 400 কোটি টাকার অস্ত্র বিক্রি হয়। সারা পৃথিবীর নেটওয়ার্ক রয়েছে এবং সব থেকে পাকিস্তানের শক্তিশালী 2টো নেটওয়ার্ক হচ্ছে ড্রাগস নেটওয়ার্ক আর অস্ত্র। এবার আপনাদের মনে আছে কিছুদিন আগে লখনৌতে আতিক আহমেদ বলে একজন গ্যাংস্টার মাফিয়া গুন্ডাকে গুলি করে মারল, মনে আছে আপনাদের? সেখানে যে পিস্তলটা ইউজ হয়েছিল টার্কির জিগনা, আর জিগনা পিস্তল টার্কি থেকে গেছে আজারবাইজান, আজারবাইজান থেকে ইরান, ইরান থেকে এসেছে ডেরা আদম খেল, ডেরা আদম খেল থেকে গেছে নেপাল, নেপাল থেকে ঢুকেছে ইউপিতে, এবং সেই পিস্তল দিয়ে মারা হলো আতিককে। এই জিগনা পিস্তল আমরাও দেখিনি, এনএসজিতে রতে থেকে আমিও দেখিনি, নাম শুনেছি। এত হাই এন্ড পিস্তল, সব কিছু আপনার ওখানে পাওয়া যাবে। আপনি রকেট লঞ্চার চান, সব কিছু পাওয়া যাবে। এবং এটা ধরুন আজকে ভারতবর্ষের আপনি ইউপিতে যান, বিহারে যান, প্রতি কটা গ্রামে গ্রামে মাওবাদীদের কাছে যান, এই যে 100 AK-47 ঢুকেছে, AK-47 সব ডেরা আদম খেল থেকে, এবং এই পুরো নেটওয়ার্কটা চালায় আইএসআই। আপনি ওখানে অনেকটা সময় কাটিয়েছেন। ছিলাম, এবং ওখান থেকে অস্ত্রগুলো যায় নেপাল, নেপাল থেকে ভারতে ঢোকে, উত্তরপ্রদেশ মেন। ভারতবর্ষের ইতিহাসে আমি আপনাকে ঐতিহাসিক তথ্য, ভারতবর্ষের ইতিহাসে প্রথম ইন্ডিয়ান আর্মির কাছে AK-47 ছিল না। ভারতবর্ষের ইতিহাসে প্রথম AK-47 আসে শ্রীপ্রকাশ শুক্লার কাছে। শ্রীপ্রকাশ শুক্লা ইউপির মাফিয়া ডন। সে সুরজভান সিং, আপনার নাম শুনেছেন বোধ, আসানসোলের বিধায়ক ছিল, সাংসদ ছিল চন্দ্রশেখরের জনতা দলের। সুরজভান সিং এর সঙ্গে ওর আন্ডারে কাজ করতো শ্রীপ্রকাশ শুক্লা ইউপির, এবং সে তাকে এলিমিনেট করার জন্য, কারণ সে তখনকার ইউপির চিফ মিনিস্টার কল্যাণ সিং এর সুপারি নেয়, মুখ্যমন্ত্রীর সুপারি নেয় শ্রীপ্রকাশ সিং, শ্রীপ্রকাশ শুক্লা। এবং শ্রীপ্রকাশ শুক্লা সুরজভানকে বলেছিল, একজন ব্রিজভূষণ শর্মা বলে তাকে এলিমিনেট করার ছিল, একজন এমএলএ বিধায়ক উত্তরপ্রদেশের। শ্রীপ্রকাশ শুক্লা বলেছিল আমার টাকা চাই না, আমার AK-47 দরকার, এবং সুরজভান সিং তাকে AK-47 দেয়, যে AK-47 ওই ডেরা আদম খেল থেকে আসে। এবং তখন শ্রীপ্রকাশ শুক্লাকে এনকাউন্টার করার জন্য ইউপিতে তৈরি হয় STF, প্রথম ভারতবর্ষের স্পেশাল টাস্ক ফোর্স ইউপি তৈরি করে। অজয় রাজ সিং ছিলেন তখন এডিজি, পরে দিল্লি পুলিশ কমিশনার হন, আমাদের NSG ডিজিও হন। এবং সেই STF এর পরে সারা ভারতবর্ষে ইভেন বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশের STF, তাদের ব্লু বুক, তাদের পুরো মোডাস অপারেন্ডি ইউপি STF থেকে, এবং তার সূত্রপাত এই শ্রীপ্রকাশ শুক্লা, তার সূত্রপাত AK-47, সেই AK-47 আসছে ডেরা আদম খেল পাকিস্তান, আর তার ওয়ান অফ দ্য মেন কন্ট্রোলার হচ্ছেন সে আইএসআই কর্নেল, যার মেয়েকে বিয়ে করেছে আমাদের এই ভদ্রলোক। কেন না, আমাদের মতো লোকরা যখন যাবে ওখানে কোনো কাজ করতে, তার লজিস্টিক সাপোর্টের জন্য, কারণ সে তো আইএসআই কর্নেলের জামাই, এবং তার অস্ত্রের ব্যবসাটা বেনামে সেই দেখে,
তার লজিস্টিক, তার ব্যাকআপ, তার নেটওয়ার্ক ভাবা যায় কী লেভেলের। সেটা ভারতের জন্য সে ব্যবহার করছে, নিজের স্ত্রী, নিজের সন্তানদের সে ঠকাচ্ছে। কিন্তু আপনি ভাবুন, এই যে আপনি যখন ওখানে গেছেন, তার মানে আপনার পরিবারের কেউ জানতো না, না? এবং তারপরে আমার ডিভোর্স হয়। ঠিক আছে, দ্যাটস আ পার্ট অফ লাইফ। আমি এখনো গৌরবান্বিত করছি না ব্যাপারটাকে, বা কারণ ব্যাপারটা ওটাই যে আমি কি করেছি, কোথায় ছিলাম, কেন ছিলাম, কি করতাম, এইগুলো তো বলা সম্ভব নয়। তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আমি ঘটনার এইগুলো সব ঘটনা ঘটেছে 20 বছর আগে, আমি 20 বছর পরে বলছি। মানে আপনি যখন একটা মিশনে যাচ্ছেন একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে, তখন আপনি পরিবারকে এটুকুও বলতে পারবেন না যে আমি মিশনে যাচ্ছি? না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমাদের মিসিং ইন অ্যাকশন ডিপার্টমেন্ট রয়েছে, যে আপনি মানে আমরা যদি যাই, যদি ফিরে না আসি, আমার পরিবার, ধরুন আমি 62 বছর অবধি চাকরি করব, আমি 40 বছর বা 30 বছর বয়সে গেলাম এবং আর ফিরলাম না। 30 বছর থেকে 62 বছর অবধি আমার 100% স্যালারি আমার স্ত্রী বা আমার মা বা যার নামে নমিনি রয়েছে তার কাছে পৌঁছাবে। যেমন যেমন পিরিয়ডিক্যাল প্রমোশন হবে সেই প্রমোশনের টাকা পৌঁছাবে, এরিয়ার পৌঁছাবে, ডিএ বাড়লো তার টাকা, এভরিথিং, পেনশন পৌঁছাবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট সরকার দেয়। কিন্তু মা জানবে না তার সন্তান কোথায় গেল, স্ত্রী জানবে না বা সন্তানরা জানবে না যে বাবা কোথায় গেল। হঠাৎ করে একদিন গায়েব হয়ে যাবে। এরকম বহু লোক ভ্যানিশ হয়েছে। একজন বাঙালি একটি ছেলে পরিচিত, সেও ভ্যানিশ হয়ে যায়। এবং আমি আপ্রাণ চেষ্টা করি, কোনো ট্রেস পাইনি, এবং সম্ভবত পাকিস্তানেই ভ্যানিশ হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করেও কোথাও খুঁজেই পেলাম না। কোথাও মেরে ফেলে পুঁতে দিয়েছে, কে জানে কোন জেলে পড়ে আছে, কে জানে। একবার যদি খোঁজ পেয়ে যায় তাহলে তো সেটা ভয়ঙ্কর। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র তো সরাসরি স্বীকার করতে পারে না, সম্ভবও নয়। কিন্তু ধরা পড়ার পরে, আর দেখুন সবথেকে বড় ব্যাপারটা কি জানেন, যেটা আমার সবথেকে আমার হন্ট করে, আমরা কিসের জন্য করি? আর আর্মিতে যারা ইউনিফর্মে চাকরি করছে তারা তো কীর্তিচক্র পাবে, অশোক চক্র পাবে, রাষ্ট্রপতির কাছে গিয়ে মেডেল নেবে, স্যালুট করবে, দেশে ছবি উঠবে, গৌরবান্বিত, গৌরবের ব্যাপার। আমাদের তো নামও জানতে পারে না কেউ। এবং কত লোক রয়েছে, কত হাজার হাজার লোক রয়েছে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছে, নিঃশব্দে কাজ করে যাচ্ছে। ভাবাই যায় না কি লেভেলের ডেডিকেশন। আমরা এই অজ্ঞাতনামা বলছি, যদি ধরুন কোথাও অজ্ঞাতনামা ধরা পড়ে গেল, থ্যাংক গড এখন অবধি তো ধরা পড়েনি, পড়বেও না কেউ। কিন্তু তারপরে তার মুখ দিয়ে যদি ধরুন 60খানা এরকম হলো, ওই 72 হুড়িপড়ির কাছে পৌঁছিয়ে দেওয়ার কেস, 60খানার মধ্যে একটা লোক ধরা পড়ে গেল, তার মুখ দিয়ে 60খানা জিনিস কবুল করিয়ে নেবে, ইয়া তো সে ধরা পড়ার আগে নিজেকে শেষ করে দেবে। সো এই স্যাক্রিফাইসটা কিসের জন্য করে? আমি একটু আগে আপনাকে বলছিলাম 370 টাকা মাসে পাবো বলে আমি এনএসজিতে গেছিলাম। 370 টাকায় কী হতো? তখনও কিছু হতো না, এখনও কিছু হয় না। কেন গেছি? এই যারা কাজ করছে দেশের হয়ে, যারা ডিপ অ্যাসেট হয়ে কাজ করছে, যারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, কিসের জন্য? কি পায় বলুন তো? পাগল, তারা সম্পূর্ণ পাগল। এবং আমরা কখনোই ক্লেম করি না যে আমরা দেশপ্রেমী, কারণ এটা আমাদের কাজ। আর যারা দেশপ্রেমী বলে অন্য লোকেদের কাছ থেকে শুনতে হয়, বিশেষ করে ওই সাদা পায়জামা পাঞ্জাবি অথবা সাদা শাড়ি পরা লোকজনের কাছ থেকে দেশপ্রেমের কথা শুনতে হয়, মানে হাসি পায়। আপনি বলুন তো, ভারতবর্ষের একটা কোনো রাজনৈতিক দল যারা দেশপ্রেমের কথা বলে, কোনো বড় এমপি, মিনিস্টার, এমএলএ একটা নাম বলতে পারবেন যার ছেলে বা মেয়ে তারা আর্মিতে গেছে বা এনএসজিতে গেছে বা রতে গেছে? একটা নাম বলুন তো। তারা দেশপ্রেমের জন্য নির্বাচনে যাবে, তারা দেশপ্রেমের জন্য এমপি হবে, মিনিস্টার হবে, সব হবে। তারা দেশপ্রেমের জন্য আর্ম ফোর্সেসে যাবে না, তারা দেশপ্রেমের জন্য এজেন্সিতে যাবে না। কেন যায় না? কারণ তাদের বাবারা মঞ্চে বসে দেশপ্রেমের কথা বলবে। এদের কাছ থেকে আমার শিখতে হবে দেশপ্রেম কারা, দেশপ্রেম কী আর দেশপ্রেমিক কারা। ঠিক আছে, পার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। দাদা, এবার একটু আপনার পার্সোনাল লাইফের দিকে আসি। শিওর। কেননা অনেক ঘটনা শুনলাম, এমন এমন ইনসিডেন্ট শুনলাম যেগুলো শুনে এখানে বসে আমার গায়ে কাটা দিচ্ছিল। স্বাভাবিক। দেখুন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্ত প্রফেশন, যে কোনো প্রফেশন, আমরা দুর্ভাগ্য
আমি মনে করি যে আমরা যদি দেশপ্রেমের কাজ করি, যে সুইপার বা স্ক্যাভেঞ্জার যে ওই ম্যানহোলের মধ্যে ঢুকছে কোনো মাস্ক ছাড়া, বিষাক্ত গ্যাসে নালা পরিষ্কার করছে, সে আমার থেকে কম দেশপ্রেমিক? তার তো কেউ ইন্টারভিউ নেবে না। আমরা মারা গেলে বাড়িতে এমএলএ এমপি মিনিস্টারের ভিড় লেগে যাবে, তারা মারা যায়। একটা রাস্তা আজ পর্যন্ত হয়েছে যে ম্যানহোলের ভেতরে ঢুকে সুইপার মারা গেছে তার নামে রাস্তা হচ্ছে? কারণ সে দেশপ্রেমিক নয়। নালা যদি, নর্দমা যদি জ্যাম হয়ে যায়, আর্মি আসবে আপনার বাড়ির সামনে নর্দমা পরিষ্কার করতে? তারা তো কাজ করছে। এভাবে ভাবতে পারি না আমরা ভাবি, কারণ আমরা দেখেছি যে মৃত্যুটা কত সহজ, তার জন্য আমাদের মৃত্যু ভয় নেই। মৃত্যুটা এত সহজ, মানে আমি ওই যে বললাম যে কফি সিপটা নেব না, এর থেকেও সহজ হচ্ছে মৃত্যু। মানুষকে মারা তো সব থেকে সহজ। দাদা, এখানে একটা প্রশ্ন মাথায় এলো আমার, যখন প্রথম কাউকে এলিমিনেট করতে হয়েছিল আপনাকে, কিছু তো রিয়াকশন হয়েছিল ভেতরে? মানে ইনফ্যাক্ট আমি যখন রিয়েলাইজ করি পাঞ্জাবে একটি অপারেশনের সময়, এবং সে ছিল আমার পেছনে, মানে কোনো একটি এনকাউন্টারের মধ্যে, আমি বলেওছি অনেকবার, লিখেওছি বইয়ে। সো একটা চৌবাচ্চা ছিল, সাংঘাতিক ক্রস ফায়ারিং চলছিল। আমি একটা চৌবাচ্চা ছিল বড়, ওই ঘোড়া জল খাওয়ানোর জন্য বড় চৌবাচ্চা, আমি তার পেছনে কভার নিয়ে ফায়ারিং করছিলাম, এবং আমি তখনও ফায়ার করিনি, তার জন্য বেঁচে গেছিলাম। কারণ আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমার পেছনে, মানে আমি চৌবাচ্চার একটা কর্নারে, চৌবাচ্চার পেছনে আমাকে পেছন থেকে কেউ যেন দেখছে। এটা একটা হয় সিক্স সেন্সে, যে সামবডি ইজ ওয়াচিং মি, ফিল হয়। হ্যাঁ, আমি ওইরকম ক্রস ফায়ারিং হচ্ছে রাতের অন্ধকারে, গুটগুটে অন্ধকার, আমি হাফ টার্ন করে আমি দেখলাম যে আমার থেকে খুব বেশি হলে 15-20 ফিট দূরে লম্বা চওড়া একজন সর্দাজির হাতে AK-47, ও দেখছে যে ওখানে একটা অন্ধকার কালো, কারণ আমার জামা কাপড়ও কালো, অন্ধকার, তার মধ্যে এরকম ক্রস ফায়ারিং হচ্ছে। অন্ধকার তার একটা ডাউট হচ্ছিল যে ওখানে ওটা ছায়া না মানুষ। ওই যে সন্দেহ প্রকাশ করেছিল, হয়তো ভাবছিল, ওই ডাউট ক্লিয়ার করার জন্য কয়েক 2-3 সেকেন্ড আমি তখন, কেন ও আমার পেছনে, আমি মাটিতে বসে, ও দাঁড়িয়ে, আমি হাঁটু গেড়ে বসে, এবং ওটা জীবনে আমার প্রথম কোনো মানুষকে টার্গেট আমার বুলেট বিদ্ধ করলো। আমি ঘুরে টার্ন করে, ওই টার্ন করা অবস্থাতেই আমি জানি, কারণ আমার সেকেন্ড চান্স পাবো না, কারণ ও দাঁড়িয়ে রয়েছে, একবার বুঝে ফেললে তো দাঁড়িয়ে রয়েছে, আর আমি তো নিচে বসে, আর ও তো আমার ব্যাক সাইডে। আমি ওই টার্ন করে আমি আমার ম্যাগাজিনে অটোমেটিক মোডে আমি MP5 পুরো খালি করে দিয়েছিলাম, 26-28টা বুলেট, তখনও দেখি দাঁড়িয়ে রয়েছে। এবং আমি একটা ক্র্যাক করে আওয়াজ হলো, মানে লাস্ট বুলেটটা ফায়ার হয়ে গেল। এরপর আরেকটা ম্যাগাজিন ঢুকিয়ে আবার ওটাকে রেডি করে কক করে আবার ফায়ার করবো, অন্তত 5 সেকেন্ড, সে আমার টাইম দেবে না। আর আমি নিজেকে ট্রেনিংয়ে তো ভাবতাম আমি ক্র্যাক শট, আমি মেডেল টেডেল পেয়েছি, কিন্তু সেখানে আমি মাত্র 15-20 ফিট দূরে একজনকে দাঁড়িয়ে আছি, তার একটা বুলেট লাগলো না। ওই আমি যে ভাবতাম শেষ, আমি ফিনিশড, তারপর দেখলাম ও কিছুক্ষণ কাঁপতে কাঁপতে জলের মধ্যে পড়ে গেল। ওই ছোটোবেলায় পড়েছিলাম গতিজাড্য, ওই 28টা বুলেট বোধহয় হয়তো 20টা বিদ্ধ করেছে, পড়ে গেল। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এনকাউন্টার। এবং আমি ফিরে আসি যখন, খুব সাকসেসফুল হয়, এবং এই ঘটনাটার পরে আমরা একজন খুব নাম করা, খুবই বিখ্যাত একজন বাব্বার খালসার একজনকে আমরা এলিমিনেট করা সেই টার্গেট ছিল, কিন্তু সেটা আমরা করি। ফিরে আসার পরে যেখানে থাকতাম, সরকারি গেস্ট হাউসে ছিলাম, আমি ঘুমাতে পারছিলাম না, কারণ বডিটাকে তোলা হয়, সব কিছু হওয়ার পরে দেখি হয়তো আরও 2-1জনও আমার, মানে এত ক্রস ফায়ারে বাকিগুলো হয়তো আমার হাত তো মরেছে কিছু, তখন বুঝতে, এটাকে আমি সামনে থেকে মেরেছি। এবং ফিরে আসার পরে আমার খুব সমস্যা হচ্ছিল, মানে শুনলে আপনি জানি না অবাক হবেন কি না, আমি ভীষণ ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালোবাসি। আমার গুরু ছিলেন পদ্মভূষণ স্বর্গীয় পণ্ডিত রাজন মিশ্রাজি। আমি ফিরে এসে গেস্ট হাউসে সেদিন আমি সারা রাত শুনেছিলাম, মালকোষ শুনেছিলাম, আমার মনে আছে। আমি হয়তো ভোরের দিকে ঘুমিয়ে পড়ি, এবং এইটাকে আমি ব্যবহার করি। তারপরে যত এনকাউন্টার করেছি আমি ফিরে এসে দুটো জিনিস আমি করতাম, 3টে জিনিস বেসিক্যালি। আমি যত এনকাউন্টার করেছি, প্রতি কটা ডেড বডির সামনে জুতো খুলে তার পায়ে হাত দিয়ে ডেড বডিকে প্রণাম করে আমি বলেছি আমায় ক্ষমা করে দিও, নাথিং পার্সোনাল, এটা আমার কাজ ছিল। এবং
প্রত্যেক কটা এনকাউন্টারের পর সেই ইউনিফর্মটা আমি আর পরতাম না, ওটা ফেলে দিতাম। এবং আমি ফিরে এসে রাত্রেবেলা ক্লাসিক্যাল মিউজিক শুনতাম। আমার জীবনে কোনো দিন কারোর মুখ আমার সামনে ভাসেনি, আমার ঘুমের কোনো প্রবলেম হয়নি, আমি কোনো দিন নিদ্রাহীনতায় ভুগিনি। আমাদের এই যে পৃথিবীটা না, এটা খুব অন্ধকার, ডার্ক, এবং এই অন্ধকারে আমাদের কাজটাই তো অন্ধকার থেকে আলোয় ফিরে আসা। এবং আমি যদি অন্ধকারে থাকতে থাকি, কিছুদিন পরে না মনে করবো আমি এই অন্ধকারের জীব, আমি তা নই, আমাকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাকে বাইরের যে আলোকময় পৃথিবী, সেই পৃথিবীর সঙ্গে আমার যোগাযোগ রাখতে হবেই। দ্বিতীয় আরেকটা জিনিস আমি আমার নিজের জীবনে অভিজ্ঞতায় বুঝেছি যে দেখুন, কাউকে এনকাউন্টার করা এটা কিন্তু খুব কঠিন কাজ। তার থেকেও বড় কঠিন হচ্ছে এই এনকাউন্টারের নেশা থেকে বেঁচে যাওয়া। কারণ আপনি কাউকে একটা থাপ্পড় মারলে সে রিটালিয়েট করবে, আপনি কাউকে প্রাণে মারলে পুরো পুলিশ বিচার ব্যবস্থা আপনার পেছনে পড়ে যাবে, আপনাকে যাবজ্জীবন ফাঁসি ইত্যাদি ইত্যাদি হবে। আর এখানে আপনি এনকাউন্টার করার জন্য, মানুষকে মারবার জন্য টাকা পাচ্ছেন, আপনার পেছনে সরকার রয়েছে জাস্টিফাই করার জন্য, আপনি গ্লোরিফাই হচ্ছেন। দ্য এন্ড অফ দ্য ডে আপনি মানুষ মারছেন। আমরা ইংরেজিতে বললাম এলিমিনেট করলাম থ্রেটকে, মানুষ মারছেন। এটা একটা সময়ের পরে আমরা মনে করতে থাকি, বা যারা এর থেকে বাঁচতে পারে না তারা মনে করতে থাকে যে আমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি, যা ইচ্ছে তাই করতে আমি পারি। একটা মানুষের প্রাণ হাসতে হাসতে উড়িয়ে নিতে পারবো। কিন্তু যদি আমি সবসময় এটাকে আমি বিশ্বাস করতে না পারি, আমি যদি অনুভব করতে না পারি যে আমি কারোর প্রাণ নেওয়ার অধিকারী নই, I am a part, very small part of the entire system. I believe in automation. আমার হাতে ওর মৃত্যু ছিল, তাই ও মারা গেছে। এটা যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু এই লাইফটা, এই সমস্ত লোক যারা আমরা এনকাউন্টার করি, আমি দেখেছি বহু, পার্সোনাল লাইফটা ধ্বংস হয়ে যায়। পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না, কারণ ওই একটা সময় তারা দেবতা, নিজেদের ঈশ্বর, এবং একটা দিন তো সে চাকরি ছাড়বে, অভ্যেসটা তো যাবে না। যাবে না। এবং তার পরিবারের লোক তাকে কোনোদিন তার বন্ধু বান্ধব হবে না, পরিবারের লোক হবে না, কারণ সে ওই অন্ধকারের জগতেই রয়ে গেল। গান আপনাকে হেল্প করে এগুলো থেকে বই, বেরোতে? বই, গান, আমি ভীষণ আড্ডা মারতে ভালোবাসি, মুভি দেখতে ভালোবাসি, সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, ভালো সিনেমা। কিন্তু এইগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে। এই যে আপনি একটা শুরুতে বললেন না যে আপনাকে দেখে মনে হয় না ভেতরেই, এই আমার বই, গান, সিনেমা, আড্ডা, আমি ভীষণ রান্না করতে ভালোবাসি, এইগুলো আমাকে ওই অন্ধকার জগৎ থেকে বার করে এনে আমাকে সবসময় বোঝায় যে তুই তো গান শুনতে ভালোবাসছিস, তুই দরবারি কানারা শুনতে ভালোবাসছিস, তুই বাঘেশ্রী শুনে তুই প্রাণ খুশিতে চলে যাচ্ছিস, তাহলে তুই মানুষ মেরে তুই খুশি কেন হবি? ওটা তোর কাজ, তুই করবি। যারা বাজারে মাংস কাটছে, পাঠা বলি মানে কাটছে কসাই, সে কি বাড়িতে এসে বাড়ির লোকজন করবে নাকি? একেবারেই না। সেটা তার কাজ, সে করছে, তারপরে তো তার একটা জীবন রয়েছে। কিন্তু ওখানে পাঠা হোক, মাছ হোক, মুরগি হোক, এখানে মানুষ, সেখানে আমাদের বাঁচাটা খুব দরকার। এবং তার জন্য আপনাকে কোথাও না কোথাও একটা সাপোর্ট সিস্টেম রাখতে হবে। না হলে আমি যেটা দেখেছি, লোকে ড্রিঙ্ক করে ডুবে যায়, তার ব্যক্তি জীবন বলে কিছু থাকে না। এন্ড অফ দ্য ডে একটা সময় এসে সে একা হয়ে যায়। আমার সৌভাগ্য আমি এখনো ওখান থেকে বেঁচে রয়েছি। হ্যাঁ, এবং আপনার তো মানে বন্ধু বান্ধবও আছে অনেকে। প্রচুর। আমি এখানে ছবি দেখছি, মানে বলিউডেও ভালো বন্ধু বান্ধব না রয়েছে। দেখুন, মানে বলিউডে আমি এদের বন্ধু বলি না, আপনি যারা দেখছেন, মানে দিলীপ কুমার সাহেব আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, ধর্মেন্দ্র আমাকে সন্তানের মতো ভালোবাসতেন। মানে আমি ঘটনাচক্রে ওনার সঙ্গে আলাপ হয় দিলীপ কুমার সাহেবের সঙ্গে, এবং প্রায় 10-12 বছর উনি চলে যাওয়ার আগে ওনার সঙ্গে আমার রেগুলার যাতায়াত হতো, এবং উনি আমার এই কথাগুলো শুনতে খুব ভালোবাসতেন, বিভিন্ন স্টোরি এবং সাংঘাতিক মেমোরি। এবং আমি এই ভদ্রলোককে এমনভাবে দেখেছি, মানে অভিনেতা হিসাবে বলবো না, এরকম একজন কালচার, এরকম শিক্ষিত, লার্নেড আমি খুব কম দেখেছি। মানে অদ্ভুত মানুষ। ধর্মেন্দ্রজি খুব ভালো মানুষ, দিল খোলা, টিপিক্যাল পাঞ্জাবি। কিন্তু দিলীপ কুমার সাহেব একটা একদম অদ্ভুত মানুষ। এবং দেখুন, আমি এই সমস্ত লোক, মানে বেশ কিছু লোকজন আমার, নানা পাটেকর আমার সাংঘাতিক বন্ধু। আমি বললাম যে আমরা ওই প্রহারের শুটিং যখন হয়েছিল, তখন থেকে নানা পাটেকর এবং প্রহারে যে মেন হিরো ছিল, যে কমান্ডো যে হয়েছিল, যে ইয়াং ছেলেটি,
ও খুব বিখ্যাত, গৌতম যোগলেকার। ওর মা হচ্ছেন সাই পরঞ্জাপে, যে খুব সিনেমা বিখ্যাত, সে চশমে বদ্দুর ইত্যাদি করেছেন, সাই পরঞ্জাপের ছেলে গৌতম। ওই 92 সাল থেকে এখনও এদের সঙ্গে যোগাযোগ, রেগুলার দেখা সাক্ষাৎ হয়, আড্ডা হয়, বাড়িতে আসেন। কারণ আমি একটা জিনিস করেছি, আমি কোনো দিন আমার নিজের প্রফেশনের লোকজনদের সঙ্গে আমি বন্ধুত্ব করিনি, কাজের পরে তাদের সঙ্গে বসানি। মানে তো একই কথার মধ্যে থেকেই আমি এখন বেশ কিছু বছর ধরে কর্পোরেটসে রয়েছি, আমি কখনো মিশি না, কারণ একই জিনিস হবে। আমার অধিকাংশ বন্ধু হচ্ছে সাংবাদিক, তাদের সঙ্গে তাদের লাইফটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, তাদের সঙ্গে ঝগড়াও করি, তাদের লেখা বা তাদের কোনো টিভি প্রোগ্রাম নিয়েও তার সঙ্গে আমি ক্রিটিসাইজ করি। ওই তোমরা আমাদের গালি দেবে, আমি তোমাদের দিতে পারবো না, এটা তো হয় না। আমি সিনেমা ফিল্মে, দেখুন টিপিক্যাল সিনেমা অ্যাক্টর যদি বলেন, এই শাহরুখ খান, সালমান খান, আমির খান, ও আমার বাস কি বাত নেই, ওনার নমস্য ব্যক্তি, ওনারা ওদের মতো থাকুন। আমার খুব বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইরফান আমার খুব বন্ধু ছিল, চলে গেল, উই মিসড হিম আ লট। কারণ এদের আবার একটা গ্রুপ আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল। আমার এক বন্ধু ছিলেন দীপ পাল, ও বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট বড় নাম ছিল, ক্যামেরাম্যান ছিলেন, এবং উনি বিপিন চন্দ্র পালের নাতির ছেলে। ওনার দীপের বাবা ছিলেন কলিন পাল, যিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডই পেয়েছিলেন। ওই প্রসাদ উল্টোরথে লিখতেন, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি প্রমোশন উনি স্টার্ট করেছিলেন। এবং তার বাবা ছিলেন নিরঞ্জন পাল, অচ্যুত কন্নার ডাইরেক্টর, রাইটার ডাইরেক্টর। সো দীপ আমার বন্ধু ছিল, দীপের খুব বন্ধু ছিলেন আশিস বিদ্যার্থী, এরা আবার এনএসডির পীযূষ মিশ্রা, আশিস বিদ্যার্থী, ইরফান। তো আমাদের একটা সার্কেল ছিল। ইরফান ভাই চলে যাওয়ার পরে এবং দীপও মারা গেল, আমাদের ওই সার্কেলটা ভেঙে যায়। কথা হয় পীযূষজির সঙ্গে, মাঝে মাঝেই কথা হয়, আশিসদার সঙ্গে খুব একটা কথা হয় না। সো আমাদের একটা গ্রুপ, যে গ্রুপটা, ওরাও আবার যখন আড্ডা মারতে বসে তখন ওই সিনেমা নিয়ে কথা হয় না, অন্যান্য কিছু নিয়ে হয়। সোয়ানন্দ কিরকিরে আমার ভীষণ বন্ধু, আমরা বসে পুরো রাত গান গাওয়া হয়, গান শোনা হয়, গান গাওয়া হয়, আড্ডা হয়, ঝগড়া হয়, সব কিছু হয়। কিন্তু ওরাও সিনেমা নিয়ে কথা বলে না, আমিও ফোর্স নিয়ে কথা বলি না, অন্য হাজারো সাবজেক্ট, মানে ওইভাবেই ব্যালেন্সটা থেকে একটা ব্যালেন্স। ওরাও তো ওই সিনেমা করে 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 করে, আর এই লোকগুলো তো বুদ্ধিমান লোক একেবারে। আমার ওই টিপিক্যাল আমির খান, সালমান খান, ওরা নমস্য ব্যক্তি, দূরে থাকুক, আমার সমস্যা নেই। আপনি এভাবেই থাকুন দাদা, গান, বন্ধু বান্ধব, বই, সবকিছু নিয়ে ভালো থাকুন। গান আমাকে সঙ্গে ছাড়ে না, আগে জিউএন গান ছিল, সেই গান নিয়ে করতাম, এখন এই গান রয়েছে সঙ্গীত, এটা আমার সঙ্গে ছাড়ে না। এবং ব্যাস যে কটা দিন বাজবো, একটা জিনিস কি জানেন তো, আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কোনো রকম ভয় নেই, মৃত্যু ভয় তো একদমই নেই, বিকজ আই লিভড মাই লাইফ। এত কিছুর পর থাকারও কথা। হ্যাঁ, আমি তো জীবন বেঁচেছি, আমি জীবন দেখেছি। আমার বাপা অ্যাম্পুট হয়ে গেছিল, আমার পুরো বাপায়ের পাতাটাই কেটে বাদ দেওয়া হয়েছিল। এটা 92 সালে আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট আইটিবিপিতে যখন ছিলাম, তখন হাই অল্টিটিউডে পঞ্চাচল্লিতে একটা রেস্কিউ মিশনে গেছিলাম। 7 জন জার্মান নাগরিক, তারা ক্লাইম্ব করতে গেছিল, তুষার ঝড়ে ফেসে যায়, তাদের বাঁচাতে গেছিলাম। 6 জনকে বাঁচাতে পারি, 1 জন মারা যায়। আমি ক্রেভার্সে ঢুকে যাই, 4 ঘন্টা লেগেছিল আমার ক্রেভার্স থেকে বার করতে। ফ্রস্ট বাইট হয়ে আমার 2টো পা ধ্বংস হয়ে গেছে। গত বছর অগাস্টে আমার বাঁ পাটা পুরো অ্যাম্পুট করা হলো, আর অগাস্টে হলো, আর ডিসেম্বর এন্ডে আমি বম্বে থেকে গাড়ি চালিয়ে একা কলকাতা গেছি বইমেলাতে বই প্রকাশ করতে, আবার একা ফিরেছি। যাওয়ার সময় ওয়াইফ ছিল, ফেরার সময় একা ফিরেছি। সো উই লিভড আওয়ার লাইফ। তার জন্য আমরা ফোর্সের লোকেরা, মানুষ ভয় পায় কেন মৃত্যুকে, কেন জীবনটাই দেখেনি, জীবনের মানে জানে না। আমরা জীবন দেখেছি, জীবন উপভোগ করেছি, মৃত্যুকে কোনো ভয় নেই। এক্ষুনি আসলে বলবো কফিটা শেষ করে নিই, পডকাস্টটা শেষ হোক, চলো রেডি। কি যে ভালো লাগলো, মানে এই অভিজ্ঞতাগুলো শুনে, আপনার সামনে এইভাবে বসে সামনাসামনি শুনে, জাস্ট বলার নয়। আমার মনে হয় দর্শকরা তারাও প্রচন্ড ভালোভাবে ফিল করলেন আপনি যা যা কথা বললেন। আমি একটা কথা বলি, আমি জানি না, আমি একটা এক্সট্রা টাইম নিলাম 2 মিনিট। আমার মনে হয় আমি কথাগুলো কেন বলি জানো তো, 5টা বাংলার ইয়াং ছেলে, তারা যদি ইন্সপিরেশন পায়, আমি অনুপ্রেরণা শব্দটা ব্যবহার করি না, তারা যদি ইন্সপিরেশন পায়, মোটিভেটেড হয়, দেশের জন্য এগিয়ে আসে। শুধু ফেসবুকে দেশের জন্য অপারেশন সিন্দুর আর ভারত পাকিস্তান ম্যাচ হলেই আমার দেশপ্রেম, সেটা না করে আসুক না, আমাদের একটা গর্বের জায়গা তো হোক। শুধু বাঙালি অস্মিতা বললে হবে না, একটু দেখি না, বাংলার লোকেরা এগিয়ে আসুক,
নেই কি এমন নেই, ডেফিনেটলি আছেন, আরও আসুক। এবং বাংলার যা অবস্থা এখন, তাতে মানুষকে এগিয়ে আসতে হবে। তার জন্যই আমার ওয়াইফ মাঝে মাঝে বলেন যে তুমি কেন রেগুলার টিভি চ্যানেলে গিয়ে এত লড়াই করো, ঝগড়া করো। এটা লড়াই নয়। আজকে তো আর আমার হাতে বন্দুক নেই। তবে মজার ব্যাপার হচ্ছে, চারণ কবি মুকুন্দ দাসের নাম আজকাল বাঙালি ভুলে গেছে। চারণ কবি মুকুন্দ দাস একটা গুলি ছোড়েননি। উনি বিপ্লবের গান গেয়েছেন, মানুষকে জাগিয়েছেন, ব্রিটিশরা তাই ভয় পেত। আমাদের কাজ হচ্ছে চারণ কবি মুকুন্দ দাস মানুষকে, কারণ আমি দেখেছি রাষ্ট্রীয় সুরক্ষা কোথায় বিপর্যয় হতে পারে। আমি দেখেছি কি, আমি 36 বছর ওই কাজই করেছি। সেই জন্য মানুষ জানুক বাংলা ভালো নেই এবং ভবিষ্যৎ ভয়ঙ্কর খারাপ। যদি এখনও বাঙালি না জাগতে পারে, হাহুতাশ করার সময় পাবে না। একটা পডকাস্টে দাদা সমস্ত আলোচনা কিছুতেই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। আশা করব যে আগামী দিনে আমরা আরও একটা পডকাস্ট করব, যে কথাগুলো বাকি রয়ে গেল সেগুলো নিয়ে। হ্যাঁ, 36 বছরের জীবন তো 1 ঘন্টায় হয় না। সত্যি নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই কথা। অনেক ধন্যবাদ দাদা। জয় হিন্দ। জয় হিন্দ।